আজকে আমরা প্রথমত দেখব কি দেখব দেখি একটু চিন্তা করে দেখি জাভা স্ক্রিপ্ট এটাকে একটু রান করি আগে। আজকে তো লোড নিল কেন আমি বুঝতেছি না। আপনার পিসি বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, বুড়ো তো আমি হইছি, পিসি তো হবেই না। পিসি এসএসডি ব্রেন চেঞ্জ করেন। একটা এসএসডি লাগাবো জি, ভাবতেছি দিনের সেটাই মধ্যে। বলতেছিলাম। তো আসলে যেটা আমরা বলার চেষ্টা করতেছিলাম যে আপনারা যদি এই জিনিসগুলো প্র্যাকটিস না করেন আসলে পারবেন না। মানে এত ইজি মনে হচ্ছে সামনে দেখে দেখে, কিন্তু কাজ করতে গেলে আপনি ধরা খাবেন। ঠিক আছে? আর এগুলা ইরোর আপনি দেখবেন যে কেমন কেমন যেন ইরোর বলে, কি বলে বুঝি না, এইরকম ব্যাপারটা কিন্তু হয়ে যাবে আপনাদের। তো সেটা হয়ে যাওয়ার আগেই আপনারা অন্তত এই জিনিসগুলো একটু নেন। এটা ভালো পারলে সব ল্যাঙ্গুয়েজই পারবেন আপনি। এই ল্যাঙ্গুয়েজটা যদি পারেন সবই আপনারা পারবেন। বুঝতে পারছি ভাই। আচ্ছা, যাই হোক, আমরা লোড হতে থাকুক, আমরা একটু কাজ করি। সেটা হচ্ছে আমরা গতদিন অ্যারে নিয়ে কথা বলছিলাম, মনে আছে? হ্যাঁ ভাই, মনে অ্যারে আছে। অ্যারে 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 জিনিসটা কি বলেন তো? একটা ভেরিয়েবল, কিন্তু স্পেশাল ধরনের ভেরিয়েবল। একটা ভেরিয়েবল বা এটাকে স্পেশাল কাজ করে। স্পেশাল স্পেশাল ধরনের ভেরিয়েবল। ভেরিয়েবল। আচ্ছা, গুড। তা ভেরিয়েবল কি? যে একটা ডাটা ধারণ করে। একটা মেমোরি না, কি? মেমোরি ধারণ করে যে স্থান ভাই। আমি বলছিলাম মেমোরি লোকেশন, হ্যাঁ কিছুটা এরকম। ওকে, আমি যেটা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এখানে একটা হেডিং ট্যাগ আমি নিচ্ছি। হেডিং ট্যাগ বা যে কোনো ট্যাগ, আমি কয়েকটা ট্যাগ নেবো, রান হয় না এটা। রান তো হয়েছে। আচ্ছা, রান হতে থাকুক। আমরা এখানে কিছু একটা হেডিং ট্যাগ নিলাম, সাপোজ লিখলাম হচ্ছে হ্যালো। এরকম আমরা মনে করেন যে 2-3টা ট্যাগ নিতে পারি। এই সোয়ান ট্যাগ আমরা এতদিন পর্যন্ত যা শিখছি, আমরা এইচটিএমএল এর সাথে যে জাভাস্ক্রিপ্টের একটা রিলেশন, এই জিনিসগুলো কিন্তু আমরা তেমনভাবে শিখি নাই। হ্যাঁ, তো আমরা এতদিন কি করতাম, প্রিন্ট করতে পারতাম, বিভিন্ন কিছু করতে পারতাম। এখন আমরা এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্টের একটা রিলেশন তৈরি কিভাবে করা যায় সেটা চিন্তা করতেছি। তো এগুলো মনে করেন যে আপনি এইচটিএমএল, আমরা কি বলছিলাম বলেন তো, যখন আমরা জাভাস্ক্রিপ্ট প্রথম শুরু করি, যে ক্লায়েন্টের সাথে কিসের সম্পর্ক বলেন তো? বলেন, বলছিলাম এরকম কিছু, দেখছেন? বলছেন ভাই, কিন্তু ভুলে গেছি। ভুলে গেলে লাভ কি তাহলে? তাহলে আমি এতগুলো কথা বলে লাভ কি, আর আপনি এতগুলো কথা শুনে লাভ? যে ওয়েব কন্টেন্টের সাথে ক্লায়েন্টের যে রিলেশন বা যে কমিউনিকেশন হয় সেটাকে আমরা বলি বিহেভিয়ার। হ্যাঁ, বিহেভিয়ার। তো জি ভাই, মনে পড়ছে। ওয়েব কন্টেন্টের মধ্যে কি থাকে? এরকম তো এইচটিএমএল এর কোডই থাকে, তাই না? ওয়েব কন্টেন্টের মধ্যে কি থাকে? একটা ওয়েবসাইট HTML ডিজাইনের কোড। মধ্যে এরকম এইচটিএমএল এর কিছু কোডগুলাই থাকে। তো এই কোডগুলোর সাথে ক্লায়েন্টের যে একটা বিহেভিয়ার তৈরি করব, সেটার জন্য এগুলো। আর আমরা বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট কি করতে পারে, এইচটিএমএল এর এলিমেন্টগুলোকে হ্যান্ডেল করতে পারে, কন্ট্রোল করতে পারে। তো এই যে এখানে এইচ1 ট্যাগ আছে 4টা বা 5টা, যে কয়টা থাকুক না কেন, আমরা এগুলাকে ধরতে পারি। এগুলাকে আমরা ধরতে পারি কিরকম ভাবে? আমরা এতদিন জাভাস্ক্রিপ্টে কোনো কিছু ডিসপ্লে করার জন্য আমরা কয়েকটা মেথড দেখছি না? একটা হচ্ছে অ্যালার্ট দিয়ে ডিসপ্লে করতে পারতাম, আর একটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট দিয়ে ডিসপ্লে করতে পারতাম, আর একটা হচ্ছে কনসোল ডট লগ। এটা দিয়ে আমরা ইন্সপেক্ট করলে ওখানে আমরা ডিসপ্লে করে দেখতে পারতাম ব্যাপারটা কি করতেছে। এখন আমরা ধরা শিখবো আসলে, ঠিক আছে? আমরা কিভাবে ধরতে পারি। তো ধরার জন্য একটা বিষয় আছে, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? গেট এলিমেন্ট বাই, আপনি আইডি তে যদি ধরেন তখন আপনাকে এখানে একটা আইডি দিতে হবে। আমরা ফর এক্সাম্পল, এই যে আমরা আইডি এতদিন পর্যন্ত বিভিন্ন কথাবার্তা বলছি, সে আইডি গুলো আমরা নিয়ে একটু দেখবো। যেখানে আমি এই এইচ1 কে একটা আইডি দিলাম, এইচ1 ট্যাগকে, যখন আমরা সিএসএস নিয়ে কাজ করছিলাম মনে আছে?
সিএসএস নিয়ে যখন কাজ করছিলাম তখন আমরা ক্লাস দিতাম, আইডি ধরতাম না এভাবে করে। হ্যাঁ ভাইয়া। তো জি এটাকে ভাইয়া। সিলেক্টর বলা হয়, সিলেক্টর, তাই না? তো এই h1 জি। টাকে আমি ধরতে চাচ্ছি, এই জন্য আমি একে h1 টাকে আইডি দিলাম, নাম দিলাম হচ্ছে ফর এক্সাম্পল ডেম। ঠিক আছে, তো আমি এখানে কি বললাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই মেথডের ফাংশনের ভিতরে আমি এখানে লিখে দিলাম হচ্ছে ডেমো, কোটেশন দিয়ে দিলাম হচ্ছে ডেমো। দেওয়ার পরে মনে করে আমি দিলাম হচ্ছে ডট ইনার এইচটিএমএল, ডট ইনার এইচটিএমএল, এটাকে একটা var ডাটা ধরলাম। এটা বুঝবেন না, আমি একটু একবার করে তারপর আপনাদেরকে বুঝাই দিচ্ছি ব্যাপারটা। এখন যদি আমি কি করি, ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে দিলাম হচ্ছে ডাটা, দেখি কি আসে, কিছু আসে কিনা একটু দেখি আউটপুটটা। আচ্ছা, উপরে গুলো বাদ দিয়ে দিই, তাহলে এগুলা সবগুলা মনে করেন যে বন্ধ করে দিলাম। এখানে কি আছে, হ্যালো আছে না? হ্যাঁ। হ্যালো আছে, এটা তো উপরের হ্যালো, এটা কিসের হ্যালো? এই যে উপরের hello। HTML এর হ্যালো, ঠিক আছে? আর এই নিচে আরেকটা হ্যালো দেখা যাচ্ছে না? হ্যাঁ। এটা হলো এই যে ডকুমেন্ট ডট রাইট করে একটা প্রিন্ট করতেছেন, সেটার হ্যালো। তো ব্যাপারটা কি ঘটনা ঘটতেছে একটু দেখেন, যে আমরা h1 এর ট্যাগ, এটা হলো HTML এর ট্যাগ, এটা কি জাভাস্ক্রিপ্টের জিনিস? এটা কিন্তু HTML এর জিনিস, ডকুমেন্ট। তো এটাকে আমরা ধরতে পারি, কিভাবে ধরতে পারি? আমরা বললাম ডকুমেন্ট, ডকুমেন্ট, ডকুমেন্ট কাকে বলি আমরা? একটা যদি প্রথম আলোর সাইটেও আমরা যাই, প্রথম আলোর সাইটে যদি যাই, প্রথম আলো, প্রথম আলোর সাইটে কি থাকে? প্রথম আলোর সাইটে কি থাকে? এটাকে আমরা ডকুমেন্ট বলতে পারি না? এগুলা ডকুমেন্ট না, এগুলা ডকুমেন্ট গুলো সাজানো জি আছে ভাই। না, একটা ডকুমেন্ট। তো তো আমরা সেই জিনিসটাই বলতেছি ডকুমেন্ট। তো মানে পুরা পুরো জিনিস, ওয়েব পেজটা কি ডকুমেন্ট নাকি? পুরা জিনিসটা হচ্ছে ডকুমেন্ট, রাইট? তো পুরা জিনিসটা হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট এরপর ডট দিলাম, ডকুমেন্টের পর একটা ডট দিলাম, মানে ডকুমেন্টের মধ্যে অনেক জিনিস আছে। ডকুমেন্ট একটা বিশাল বড় জিনিস, এই জন্য ডকুমেন্টের পর একটা ডট দিলাম। ডট দেওয়ার পরে আমি কি করব, ডকুমেন্টের মধ্যে তো অনেক জিনিসপত্র আছে, আমি কোন একটা স্পেসিফিক জিনিসকে ধরবো। কি ধরবো? আমি বললাম গেট। গেট মানে কি? পাওয়া। গেট মানে পাওয়া। এরপরে এলিমেন্ট মানে কি? মানে বিভিন্ন এলিমেন্ট HTML H1 বা এরকম এলিমেন্ট গুলো কথা বলতেছে। এলিমেন্টের ডেফিনেশন কি আমরা শিখছিলাম, মনে আছে? আমরা HTML যখন শিখছিলাম যে এই h1 থেকে শুরু করে এই h1 এর ভিতরে যা থাকবে পুরো জিনিসটাকে আমরা কি করতে পারি, কি বলতে পারি? এলিমেন্ট। এলিমেন্ট। তাহলে আমরা কি করব, গেট এলিমেন্ট, আমরা একটা এলিমেন্টকে ধরবো, আমরা একটা এলিমেন্টকে ধরবো। কার ভিতরে ধরবো? ডকুমেন্টের ভিতরে। ডকুমেন্টের ভিতরে আমরা এলিমেন্টকে ধরবো কি দিয়ে? বাই মানে কি? দ্বারা। বাই মানে কি? তারা। দ্বারা। কি দ্বারা? আইডি দ্বারা। গেট এলিমেন্ট বাই আইডি, আমরা আইডি দ্বারা ধরবো। তো এই জন্য আমরা একটা আইডি দিলাম, এই আইডির নামটা কি? ডেমো। এই জন্য এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোটেশনের মধ্যে লিখলাম হচ্ছে ডেমো, এই আইডিটার নাম লিখে দিলাম ডেমো। এখন ধরতে পারলাম, ঠিক আছে, কিন্তু ধরে করবেনটা কি? সাপোজ আপনি এটা দিলেন না, এই ইনার এই স্টেমেলটা আপনি দিলেন না, আমি এটা সেভ দিলাম। কি আসছে? অবজেক্ট এইচটিএমএল হেডিং এলিমেন্ট। কি বলছে বলেন তো? এটা এটা হেডিং এলিমেন্ট না? জি ভাইয়া। এটা হলো একটা হেডিং এলিমেন্ট। তো এটা হেডিং এলিমেন্ট, কথা সত্যি বলছি, হেডিং না? হেডিং একটা এলিমেন্ট না এটা? জি ভাইয়া। আচ্ছা, আমরা চাচ্ছি যে এই এলিমেন্টের ভিতরে যে ডাটাটা আছে, এখানে ডাটা কোনটা? হ্যালো না? মানে যে টেক্সটটা আছে এই জি। জোনের ভিতরে যে টেক্সটটা আছে সেটা ধরতে চাচ্ছি। এই জন্য আমি এখানে দিলাম হচ্ছে ডট এইচটিএমএল, ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল। ইনার মানে কি? ইনার মানে কি? ভিতরে। ভিতরে। এইচটিএমএল, তার মানে এইচটিএমএল এর ভিতরে কি আছে সেটাকে আমরা ধরলাম। ধরে কার Inner ভিতরে রাখলাম? HTML হ্যাঁ, কার ভিতরে রাখলাম আমরা? Data ভিতরে। ডাটা। ডাটা কি এটা? এটা একটা কন্টেন্ট ভেরিয়েবল। ভেরিয়েবল ভেরিয়েবল। তো আমরা ভেরিয়েবলকে প্রিন্ট করতে পারি না? জি ভাইয়া। এই যে ডকুমেন্ট ডট রাইট ডাটা,
জি ভাইয়া, বুঝে তাই নাই, বুঝছি ভাইয়া। বুঝছেন কিন্তু ভালো মতো বোঝেন নাই, তাই তো? বুঝছি ভাই, আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি যেটা ডাটা, সেটার মধ্যে কি আছে সেটা প্রিন্ট করলাম ডকুমেন্ট ডট রাইট দিয়ে। ওকে, সমস্যা নেই, আমরা ভেরিয়েবল ধরবো না, আমরা ভেরিয়েবল ধরলাম না। আমরা এটাকে প্রিন্ট করতে পারবো না ডকুমেন্ট ডট, এটাকে আমি তো কাট করি, আমি ডকুমেন্ট ডট রাইট এটার ভিতরে আমি পুরো জিনিসটা দিয়ে দিলাম। তাও হবে। বোঝেন নাই? বুঝছি ভাই, তাও হবে। আমি এখন যদি দেই, আসছে হ্যালো, জি ভাইয়া, আসছে ভাই। ব্যাপারটা ক্লিয়ার হন নাই না? ক্লিয়ার ভাই, শিওর? শিওর। শিওর না এখনো। ভাই আবার একটু বুঝিয়ে দিলে ভালো হবে। আরেকবার বলেন। একবার বুঝালে হবে? একবার জি বুঝিয়ে ভাই, দিলে হবে। ক্লিয়ার হয়নি। আচ্ছা, মনে করেন যে ভি এ আর ভার ভ্যারিয়েবল ডি এ টা ডাটা ইকুয়াল টু হচ্ছে 10। এটাকে কে কে এই 10টাকে প্রিন্ট করতে পারি না আমরা কে কে? পারবো ভাই। কিভাবে প্রিন্ট করব বলেন? ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট রাইট, এটার ভিতরে আমার কি লিখতে হবে? ভেরিয়েবলটার নাম ডি এ টা ডাটা। জি ওকে, এটা দিলে কি হচ্ছে? 10 প্রিন্ট হচ্ছে, এই তো? জি ভাই। হ্যাঁ ভাই। ওকে, ভালো কথা। কিন্তু আমরা এই ভেরিয়েবলটা এখানে প্রিন্ট করব, ঠিক আছে? আমরা চাচ্ছি যে এই যে এইচটিএমএল এর ভিতরে যে হ্যালো লেখাটা আছে, এই হ্যালোটাকে আমরা ধরবো, আসলে ধরে প্রিন্ট করব। বোঝেন নাই? এই হ্যালোটাকে ধরবো। তো এইচটিএমএল এর এই জিনিসগুলোকে, এলিমেন্টগুলোকে ধরার জন্য জাভাস্ক্রিপ্টে একটা জিনিস আছে ধরার জন্য। কি আছে? লিখতে হয় যে ডকুমেন্ট জিনিসটা আমরা কেন লিখতেছি বলেন? কারণ আমরা ডকুমেন্ট নেই। ধরার জন্য। কারণ ডকুমেন্ট তো লিখতেছি, ডকুমেন্ট মানে কোনটা বলুন তো? এই যে পুরা জিনিসটা ডকুমেন্ট, এটা হলো কি পুরো একটা ডকুমেন্ট না? জি ভাইয়া, পুরো একটা ডকুমেন্ট। তার মানে আমরা এই যে একটা index.html, এটা একটা পুরো ডকুমেন্ট না? জি ভাই। ওকে, এরপর আমরা ডট দিলাম। ডট মানে কি? ডট মানে ওই ডকুমেন্টের ভিতরে আমি খোঁজার জন্য চেষ্টা করতেছি। ডকুমেন্ট লিখলাম, বুঝলাম, ডকুমেন্ট মানে পুরো এই ওই পেজটা, ঠিক আছে? এখন যখন আমি ডট দিলাম, ডট মানে হচ্ছে ওই ডকুমেন্টের ভিতরে আমি খুঁজতেছি। ডকুমেন্টের ভিতরে কি খুঁজবো আমি? আমার দরকারটা কি? একটা এলিমেন্টকে ধরবো, আমি এই জন্য লিখলাম যে গেট। গেট মানে কি? পাওয়া। গেট, এরপরে ক্যাপিটাল ই, গেট এলিমেন্ট বাই আইডি। এই যে গেট এলিমেন্ট বাই আইডি, এটা একটা মেথড আছে। গেট এলিমেন্ট বাই আইডি, গেট মানে পাওয়া, এলিমেন্ট মানে হচ্ছে এই যে একটা এলিমেন্ট, প্রত্যেকটা একটা এলিমেন্ট, প্রত্যেকটা একটা কি এলিমেন্ট না? এলিমেন্ট। জি। তো গেট একটা এলিমেন্টকে পাবো কি দিয়ে? বাই আইডি, মানে আইডি দিয়ে আমি পাইতে চাই। গেট এলিমেন্ট, আমি একটা এলিমেন্টকে আমি আইডি দিয়ে পাইতে চাই। তো আইডিটার নাম বলে দিতে হবে এখানে। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি একটা আইডির নাম বলে দিবেন, কোটেশন দিলাম। আইডিটার নাম সাপোজ হচ্ছে এই যে আইডি ধরলেন ডেমো, আপনি সিএসএস এ আইডি ক্লাস নিয়ে কাজ করছেন, ডেমো দিলাম। তো ধরা শেষ। এখন আপনি এটাকে যদি প্রিন্ট করতে চান, এটাকে কি করতে পারি আমরা বলুন তো? একটা var var ডি এ ডাটার মধ্যে রাখতে পারি। আমরা এখনো পর্যন্ত যা ধরলাম সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি না? পারি ভাই। পারি। এখন যদি আমি এই ডাটাটাকে প্রিন্ট করি, এই ডাটাটার মধ্যে তো সব আছে নাকি? যা ধরলাম সেটা তো আছে, আছে না? হ্যাঁ ভাই। তাহলে এই ডাটাটাকে আমি প্রিন্ট করে দিলাম এখানে। এই ডাটাটাকে আমি এখানে ডকুমেন্ট ডট রাইট এটাতে তো প্রিন্ট করতে হয়, এই ডাটাটা আমি ভিতরে প্রিন্ট করে দিলাম। এখন যদি আমি রিলোড দেই, তাহলে কি বলতেছে? অবজেক্ট এইচটিএমএল হেডিং এলিমেন্ট। এটা একটা অবজেক্ট ধরতেছে, এটা একটা অবজেক্ট এবং এটা হেডিং এলিমেন্ট ধরতে পারছে? হ্যাঁ ভাই। ওকে, এখন আমরা চাচ্ছি যে ভিতরের যে জিনিসটা সেটা নিব। তো সেটার জন্য এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ধরলেন, এখানে আরেকটা ডট দেন। জি, কি করলেন আপনি? প্রথমত বললেন তো ডট দেওয়া মানে কি? আসলে আমি যে ডটের কথা বলতে, ডট কেন দিচ্ছি? জোর ভিতরের জিনিসটা ধরার চেষ্টা করতেছি। তো গেট এলিমেন্ট বাই আইডি তে ধরলেন, এটাকে আপনি ধরলেন, এই যে গেট এলিমেন্ট বাই আইডি তে আপনি এই ওয়ানটাকে ধরলেন, তাই না? এই পুরা h1 টাকে ধরলেন। তো আমরা তো পুরা h1 এর জিনিসটাকে আমি দেখাতে চাচ্ছি না, h1 এর ভিতরে আমি কোন একটা জিনিসকে দেখাতে চাচ্ছি। এই জন্য আমি আবার ডট দিলাম। আবার ডট দিয়ে আমি কি লিখতেছি? আবার ডট দিয়ে আমি লিখতে যাচ্ছি যে এই এলিমেন্টের ভিতরে আমি ওই ভিতরে এই মানে HTML এর যে কোডটা আছে, HTML এর ভিতরে যে কোডটা আছে সেটা আমি নেব। কি আছে? ইনার HTML।
তার মানে এই যে h1 শুরু হয়েছে, এখানে h1 শেষ হয়েছে, ভিতরে যে লেখাটা আছে সেটাকে ধরার জন্য আপনি লিখতেছেন ইনার HTML। এখন HTML যা কিছুই ধরুক না কেন সেটা তো এই ভেরিয়েবলের মধ্যে রাখছেন নাকি? জি ভাই। হ্যাঁ ভাইয়া, এই ভেরিয়েবলটা তো আপনি এখানে প্রিন্ট করতেছেন। আপনি ধরেন ডকুমেন্ট ডট রাইট মানে কি, এই হচ্ছে হ্যালো প্রিন্ট করছে। বোঝা যায় নাই না? বুঝে গেছে ভাইয়া। রোজানা বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। ওকে, রোজানা বুঝতে পারলে আপনারা বুঝতে পারবেন না কেন সেটা তো আমার তো মাথায় আসতেছে না। ওকে, ঠিক আছে, আমরা তাহলে নেক্সট যাই, বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। এটা তো আমরা আইডি কি, আইডি ভাই একটা কখন কোশ্চেন ছিল বলেন বলেন। ভাই, আইডি তে ধরলাম, আমরা কি ক্লাস দিয়ে ধরতে পারবো? সব দিয়ে ধরতে পারবো, সেটাই বলার চেষ্টা করতেছি। এটা বুঝছেন কিনা সেটা বলেন। জি ভাই অবশ্যই। আচ্ছা, ভাই গেট এলিমেন্ট বাই ক্লাস দিলে কি ক্লাস দিয়ে ধরা যাবে না? আমি সেটাই বলতেছি, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে ভাইয়া। মনে করেন ডকুমেন্ট ডট গেট, আপনি তো কোনো কিছু পাইতে চাচ্ছেন। দেখেন যখনই গেট লিখতেছেন তখন কি কি অপশন পাচ্ছেন এখান থেকে? গেট অ্যানিমেশনস, গেট এলিমেন্ট বাই আইডি যেটা আমরা কাজ করলাম, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, দেখতে পাচ্ছেন? জি ভাই। গেট এলিমেন্ট বাই নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এনএস, এই জিনিসগুলোতে আপনি সব কিছুতেই করতে পারবেন। কিন্তু মূলত যেটা হয়, আপনি সর্বোচ্চ কোনগুলোতে কাজ হয় সেই জিনিসগুলো দেখার চেষ্টা করতে, সবচেয়ে বেশি কাজ যেটা হয় আইডি ধরে। হ্যাঁ, আরেকটা যেটা কাজ হয় সেটা ক্লাস নেম দিয়ে খুব বেশি হয় না, তবে আইডি দিয়ে সবচেয়ে বেশি হয়, ক্লাস নেম আর ট্যাগ নেম। আপনি এই যে ট্যাগ নেম না, এই ট্যাগ নেমটা দিয়ে ধরতে পারবেন। যেমন আমি ধরলাম হচ্ছে কোনটা বাই ট্যাগ নেম দিয়ে ধরলাম, কি বলতেছে হ্যাং করছে? ট্যাগ নেম দিয়ে ধরলে কি করতে হবে? ওই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার ট্যাগের নেমটা লিখে দিতে হবে। বোঝেন নাই? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। কিন্তু ভাইয়া এই ক্ষেত্রে তো সবগুলা ট্যাগ ধরে নিবে না ওই একই একই নামের? হ্যাঁ, ওই তো কথা। অবশ্যই ধরবে। ওই নামে সব থাকলে তখন তো আপনাকে তখন এই যে এইভাবে একটা আপনি প্রিন্ট করতে পারবেন না। দেখেন কি আসে সমস্যা হয়, দেখেন এখানে মনে হয় কোটেশন দিলাম হচ্ছে h1, ঠিক আছে, h1 দিলাম। এখন h1 দেখেন কতগুলো ট্যাগ আছে? h1 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? ধরলাম। এখন কি বলে দেখি একটু, কি বলতেছে? অবজেক্ট HTML কালেকশন। কালেকশন মানে কি? এক জিনিস, একটা। কালেকশন মানে না ভাই, অনেকগুলা অনেকগুলা। জিনিস এখানে আছে। কালেকশন মানে অনেকগুলা জিনিস আছে। এখন আপনি বলতে পারেন যেখানে যদি আমি ইনার HTML দিই ডট, কই কি হচ্ছে, ইনার HTML ভাই এখানে ডট দেন নেবে নি না। তো, একটা অ্যারো দিয়ে নিতে হবে মেবি। এটা ইনার HTML ও নিবে না, বিকজ অফ এটা কি, যখন আপনার কাছে অনেকগুলা জিনিস থাকবে তখন আপনাকে ওই যে লুপের মাধ্যমে ফেলাইতে হবে। এটা ধরে নিতে পারেন আমরা অ্যারে শিখতে পারছি না, অ্যারে শিখছি আমরা। জি হ্যাঁ ভাই। ভাই, তো অ্যারে যদি শিখে থাকি, অ্যারে কি থাকে? অ্যারের মধ্যে কি একটা জিনিস থাকার সম্ভাবনা থাকে? থাকতে পারে, কিন্তু আমরা অ্যারে কখন ইউজ করি? যখন আমরা একাধিক জিনিসপত্র রাখি তখন আমরা অ্যারে ইউজ করি। তো তারা ডিফল্ট ভাবে বুঝে যায় যখনই আপনার কালেকশন থাকতে পারে। আচ্ছা বলেন, ট্যাগ নেম দিয়ে ধরছি আমরা, ট্যাগ নেম। আচ্ছা ট্যাগ নেম হতে পারে আপনার ওয়েবসাইটে একটাই h1 ট্যাগ আছে, কিন্তু এটা তো রিয়ার কেস, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হতে পারে, একটা ট্যাগ একাধিক থাকতে পারে না? আরে ভাই, তো ওই জন্যই এরা চিন্তা করে, এরা ডিফল্ট ভাবে এদের মধ্যে সেই বুদ্ধিটা দেওয়া আছে, যখনই তুমি ট্যাগ নেম দিয়ে চিন্তা করবা, ট্যাগ নেম দিয়ে নিবা, তখন আর কি করবে না, ওই একটা প্রিন্ট করতে হবে না, একটা লুপের মাধ্যমে ঘুরাইয়ে একটা প্রিন্ট করতে হবে। যখন আমরা ওই যে ফর লুপ শিখছি না, তখন এই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি। যেমন আমি এটা ধরলাম, ঠিক আছে, এটা ধরলাম। এখন এই যে ডাটার মধ্যে কি আছে আমাদের, এই ডাটার মধ্যে সবগুলো আছে না হ্যালো,
এটা হ্যালো 1 দেই, এটা হ্যালো 2 দেই, এটা হ্যালো 3, এটা হ্যালো 4। এই ডাটার মধ্যে কি একটা হ্যালো আছে? বলেন। এই ডাটা, এই না যে ভাই। ডাটা ভেরিয়েবল, এই ডাটা ভেরিয়েবল কি আছে আসলে? যতগুলো h1 থাকবে সবগুলো এখানে আছে না ডাটার ভিতরে? জি ভাই। জি ভাই। ওকে, যদি সবগুলো থাকে আমরা দেখি এখানে আমরা কি করতে পারি। ফর ফর লুপ চালাবো এখানে, ঠিক আছে? ফর চালাইলাম, ভি এ আর var, সাপোজ ভারের নাম দিলাম মনে করেন যে an, ঠিক আছে? এরপরে ইন একটা কিওয়ার্ড আছে ইউজ করতে মনে আছে, ইন দিলাম। এরপরে আমরা দিব হচ্ছে এই যে ডাটাটা ধরছি সেই ডাটা, ডি এ ডাটা, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখেন গতদিন যেটা আমরা ফর লুপ শিখছিলাম সেই ফরের মধ্যে সাথে এটা পার্থক্য আছে কিনা দেখেন। দেখতে পাচ্ছেন? কিভাবে দেখা যাচ্ছে? কি সমস্যা হচ্ছে? আচ্ছা, তাহলে আমাদের এই যে ডি এরটা ডাটা যেটা আছে, এই ডাটার মধ্যে কি কি আছে? এই সবগুলা h1 ট্যাগ আছে না? জি ভাই। হ্যাঁ ভাই। আর ভি এ আর এন, এ এন, এটা কি আমরা একটা ভেরিয়েবলের নাম না? এটা সাপোজ হলো এক্স, হ্যাঁ ভাই। গতদিন যেভাবে আমরা শিখছিলাম। তার মানে এই ডাটা থেকে সে কি করবে, এই এক্সটা কি করবে, একটা একটা করে যে ইনডেক্স ধরে ধরে প্রিন্ট করে দিবে। এই তো আমরা গতদিন যেভাবে শিখছিলাম, মনে আছে? তাহলে আমরা বুঝলাম যে এই ডাটা যে ভেরিয়েবল, এটা একটা কি, অ্যারে। অ্যারে না এটা? হ্যাঁ ভাই। কেন অ্যারে বলতেছে? এর মধ্যে একটা ডাটা আছে, একাধিক ডাটা আছে। একাধিক ডাটা আছে। তো একাধিক অ্যারের যদি ডাটাগুলোকে আপনি ডিসপ্লে করতে চান, অ্যারের ভিতরে যদি কোনো ডাটা থাকে সেটাকে যদি আপনি ডিসপ্লে করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফর লুপের মাধ্যমে আপনাকে ঘুরাই ঘুরাই ডিসপ্লে করতে হবে। সেটা আপনি এখানে দেখতে পারলেন যে এই ডাটাটাকে আপনি ডকুমেন্ট ডট রাইট দিয়ে প্রিন্ট করলে সেটা প্রিন্ট হবে না। ব্যাপারটা ঠিক বুঝতে পেরেছেন? হ্যাঁ তো ভাই। এই জিনিসগুলোকে আমরা কিভাবে করতে পারি? আমরা এই যে ফরের মধ্যে লিখতে পারি ডকুমেন্ট ডট রাইট। সবাই আছে তো কাছে না? ডকুমেন্ট ডট রাইট লিখলাম। এখন এই যে ডাটা, ডিএটি ডাটা, ডাটার ভিতরে তো সব ডাটা আছে তাই না? হ্যাঁ। ডাটার ভিতরে সব আছে আমরা বুঝলাম। এখন এর ভিতরে আমরা এই যে ইনডেক্স আকারে একটা একটা করে বের করে নিয়ে আসবো। ইনডেক্সটা কোনটা? ওই যে এক্স, ওই যে এক্স আমরা ডিক্লেয়ার করছি ভেরিয়েবল, ভি এ আর ভেরিয়েবল এক্স রাখছি, সেই এক্সটা আমরা ডাটার ভিতরে দিলাম। বুঝতে পারে নাই? হ্যাঁ বুঝছি ভাই। ওকে, বুঝে যদি থাকেন তাহলে এখন একটু রিলোড দিয়ে দেখি কি ঘটনাটা ঘটে। দেখেন এখানে অবজেক্ট এইচটিএমএল হেডিং এলিমেন্ট আগেরটার মতো পাইছেন? হ্যাঁ ভাই। অবজেক্ট এইচটিএমএল হেডিং এলিমেন্ট এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, কয়টা? আটটা। চারটা আছে না? চারটা আছে হ্যাঁ, কিন্তু। হ্যাঁ। এখানে কিন্তু আমাদের চারটাই h1 ট্যাগও আছে। এখন এই ডাটার ভিতরে এক্স, তার মানে মনে করেন যে প্রথমটা, ফর এক্সাম্পল প্রথমটা না? হ্যাঁ ভাই। জি ভাই। এখন এখানে যদি আমরা করি যে এই এক্স আমাদের অবজেক্ট দেখে লাভ না, আমাদের ভিতরে জিনিসটা দরকার। আমি দিলাম ডট ইনার এইচটিএমএল। এখন দেখেন কি ঘটনা ঘটে। হ্যালো 1, হ্যালো 2, হ্যালো 3, হ্যালো 4, এই পরেরগুলো বোঝার আপাতত দরকার নেই, এটা বোঝার দরকার নেই। তবে এখানে চারটা হ্যালো 1, হ্যালো 2, হ্যালো 4 আসতেছে। আচ্ছা ভাই, আসছে। ওকে, তার মানে এটা কিন্তু একটা একটা করে প্রিন্ট করতেছে। এই যে আমরা ফর লুপ শিখলাম, আমরা কি এখন বুঝতে পারতেছি এই যে একটা একটা করে লুপ ঘুরাতে পারতেছি, কিভাবে ধরতেছি এখানে সেটা হ্যাঁ ভাই, লুপের বুঝতে মাধ্যমে পারতেছি। ঘুরাতে পারতেছি? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাই। এখন এই জিনিসটাকে, এই যে একটা প্রবলেম হচ্ছে, এই জিনিসটাকে আমরা অন্যভাবে একটু করে দেখি।
যেটা আমরা ওই প্রথম যখন আমরা ফর শিখছিলাম, মনে আছে? ফর ফর লুপ, সেই ফ্লেভারটাতে আসি, ঘুরে আসি। ফর লিখলাম, ফর লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপরে ভি এ আর ভার লিখলাম x ইকুয়াল টু 0। তার মানে কোথা থেকে শুরু হবে? এর 0 ইন্ডেক্স থেকে শুরু হবে, এই তো। এরপরে জি ভাইয়া। আমরা করলাম এটা কতক্ষণ পর্যন্ত চলবে, x লেস দেন ডাটা ডট লেন্থ। আমরা অ্যারের লেন্থ বের করা শিখছিলাম, জি ভাই। জি ভাইয়া মনে হয় না শিখছিলাম, মনে আছে সবার? লিখছিলাম জি ভাইয়া তো এই ডাটাটা কি? এটা একটা অ্যারে না? জি তো ডাটা ডট লেন্থ দিলেই তো আমরা লেন্থ বের করতে পারি। সব পারি ভাই। ভুলে গেছেন? ভুলে গেলে বলেন। বি এর ভাগ ভুলে গেছি সত্যি কথা। ডাটা লেন্স আচ্ছা 10 20 30 এরকম তো প্রত্যেকদিন ভুলে যান, কাজ না করলে তো ভুলে যাবেন, এটা স্বাভাবিক। এখন আমরা কি করতে পারি? ডকুমেন্ট ডট রাইট ডাটা ডট লেন্থ। এটা কি করতে পারি? এটা একটু কমেন্ট আউট করে দিই আপাতত। এটা প্রিন্ট করে যাচ্ছি। এটা ডাটা কি একটা অ্যারে না? এই এর মধ্যে 10 20 30 এরকম আছে তো নাকি? আমরা দেখতে যাচ্ছি যে এই ডাটার মধ্যে এরকম কয়টা ভ্যালু আছে। এই ডাটার মধ্যে এরকম কয়টা ভ্যালু আছে সেটা চেক করব কিভাবে? ডাটা ডট লেন্থ। তাহলে সে আমাকে বলে দিবে যে ডাটার মধ্যে কয়টা ভ্যালু আছে। আমরা যদি রিলোড দেই, কয়টা আছে? 3টা। 3টা। তাহলে আমরা লেন্থ বের করতে পারি তো নাকি? কথা বলেন, সবাই একটু কথা বলেন, সব হ্যাঁ কথা ভাইয়া, বলেন। হ্যাঁ। তাহলে আমরা পারি। ওকে, না এখন আমরা এটাতে চেক করব। আমরা ফর লুপ যেটা শিখছিলাম সেটা হলো x প্লাস প্লাস, দেখেন তো এটা পরিচিত মনে হচ্ছে কিনা? ভেরিয়েবল x ইকুয়াল টু 0, এটা কতক্ষণ পর্যন্ত চলবে? এটা যতক্ষণ পর্যন্ত না ডাটার লেন্থ x এর থেকে কি হয়, বড় থাকে। ডাটা থেকে লেন্থ, সাপোজ ডাটা ডট লেন্থ, তাহলে এখানে লেন্থ কত হতে পারে? একটা আইডিয়া করেন তো। এটা না, সাপোজ এটাই ধরেন, এটাই যেটাই ধরেন, তাহলে লেন্থ কত এটা? 3 3। তাহলে ধরে নেন এখানে কত দেওয়া আছে, যেটা আমরা আগে দিতাম, এখানে 3 দিতাম, এইরকম ব্যাপারটা না? দেখেন তো জি ভাইয়া জি ভাই। জি ভাইয়া। একই রকম। তো সেটা তো আমরা আগে দিয়ে এখানে ভ্যালু দিতাম, কিন্তু আমরা তো জানি না ডাটার ভিতরে কত লেন্থ থাকতে পারে, জানি না না। ভাইয়া। জানি না। এই জন্য আমি দিলাম ডাটা, সেই ডাটার ভিতরে যত লেন্থ থাকবে ততক্ষণ পর্যন্ত ঘুরবে, যতক্ষণ পর্যন্ত না ডাটার লেন্থটা বড় থাকে, এক্স এর থেকে বড় থাকবে, এরপরে এক্স প্লাস প্লাস করে বাড়াবে। ওকে, এখন আমরা কি করতে পারি? ডকুমেন্ট ডট রাইট, এরপরে কি করলাম? ডাটা সেম ভাবে ঢুকাই দিলাম হচ্ছে এক্স, এরপরে দিলাম হচ্ছে ডট ইনার, কি হইল এটা? কোনো ইস্যু হয়েছে? ডাটা তো ধরলাম, আচ্ছা এটা বাদ দিলাম, এই ডাটাটা বাদ দিলাম, ভেরিয়েবল এটার মধ্যে থাকুক। এই হলো ডাটা, এই হলো ডাটা, ডাটা ডট ইনার, ইন্ডেক্স। সরি ডাটা ডট হার্ড ব্র্যাকেট, স্কয়ার ব্র্যাকেট। হার্ড ব্র্যাকেট দিলাম, এরপর দিলাম হচ্ছে এক্স ওই ভ্যালুটা, এরপর দিলাম ডট ইনার এইচটিএমএল। ঠিক আছে? এরকম ডট দেওয়ার পরে আপনারটা ঠিক হচ্ছে কিনা আপনি কিন্তু বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন? যদি ইনার এইচটিএমএলটা এখানে না নেয়, যেমন আপনি এখানে ইনার এইচটিএমএল নিচ্ছে, এখানে আপনি ডট দিয়ে দেখেন তো, ও এখানেও নিচ্ছে, সরি এখানেও নিবে, যাই হোক। আচ্ছা একটা কাজ করা যায়, এখানে লিখি ডট ইনার এইচটিএমএল, তাহলে আমার এখানে লেখার দরকার আছে? নাই। দরকার নাই। রিলোড দেই, কি আসছে? আসে নাই। দিতে হবে। ডাটা ডট, আচ্ছা এখানে না একটা কাজ করি, এখানে যেহেতু কি আসে,
আসার তো কথা ডট ইনার এইচটিএমএল, এই তো এটাতে আমি একটা ক্লোজ করে দেই। দেখেন তো জিনিসটা বুঝতে পারেন কিনা, একটু চিন্তা করে দেখেন তো যে কি ঘটনাটা ঘটতেছে। ডকুমেন্ট ডট রাইট, এই হলো ডাটা, এর ভিতরে এক্স দিলাম, ডট ইনার এইচটিএমএলটা আমরা দেখতে চাচ্ছি। এখন একটু রিলোড দেই। হ্যালো 1, হ্যালো 2, হ্যালো 3, হ্যালো 4 পর্যন্ত আসছে। আসছে ভাই। জি ভাই আসছে। ওকে, আমরা যদি এটা নিচে নিচে আনতে চাই তাহলে কি করতে হয় জানো আমাদের? এখানে ব্রেকটা একটা দিতে হবে। প্লাস বাটন দিতে পারি। প্লাস বাটন কেন দেয়? জাভাস্ক্রিপ্টের কোনো দুইটা জিনিসকে কনক্রিট করার জন্য, জোড়া লাগানোর জন্য প্লাস সাইন ইউজ করা হয়। কনক্রিট বলা হয় এটাকে, ঠিক আছে? কনক্রিটেনেশন। এরপর আপনার কি করতে হবে, এখানে একটা কোটেশনের ভিতরে একটা ব্রেক আপনি দিতে পারেন। তাহলে এই যে হ্যালো 1, হ্যালো 2, হ্যালো 3, হ্যালো 4, বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই। তাহলে দেখেন এটা হলো স্মার্ট ওয়েতে কাজ করতে পারবেন, যে ডাটা যতক্ষণ পর্যন্ত লেন্থ কিভাবে হচ্ছে একটু বুঝাই দেন তো। আমি যখন আগেরবার ফর লুপটা বুঝাইছিলাম তখন এটা ঘটনাটা কি করতেছিল, ওটাকে আপনি এই অ্যাঙ্গেলে একটু বুঝাই দেবেন কি একটু। এই এটা তো একবারে প্রিন্ট হচ্ছে না। হ্যালো 1, হ্যালো 2, হ্যালো 3, হ্যালো 4 এটা কি একবারে প্রিন্ট হচ্ছে না একটা একটা করে হচ্ছে? একটা 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 করে কিভাবে হচ্ছে বলুন তো? সিরিয়ালি। যে প্লাস প্লাস দাও, প্লাস প্লাস দাও। প্রথমে হচ্ছে এক্স এর ভ্যালুটা 0, তার মানে এটা কত ইনডেক্স? 0 ইনডেক্স। এই প্রথমটা কি 0 ইনডেক্স না? এর মধ্যে প্রথমটা কি থাকে? 0 ইনডেক্স থাকে না? 0 0 ইনডেক্স। তাহলে এই এক্স এর ভ্যালু কত? 0। এবং ডাটা ডট লেন্থ মানে কত? ডাটা ডট লেন্থ মানে কত হতে পারে? 4 4। তাহলে 0 বড় না 4 বড়? 4 ফোর বড়। বড়। তাহলে কন্ডিশনটা ট্রু না ফলস? ট্রু। কন্ডিশন যদি ট্রু হয় আগে x প্লাস প্লাস বাড়াবে না নিচে আসবে? নিচে আসবে। নিচে আসবে। নিচে আসার পর ডাটা, ডাটার ভিতরে এখানে x মানে কি? এই 0 পজিশন না? মানে এই জিরোটা। আমরা 0 এরকম পজিশন দিয়ে কোনো কিছু প্রিন্ট করছিলাম, এর সময় দেখছিলাম, মনে আছে? হ্যাঁ ভাই জি দেখছি। ভাইয়া। তো ওই জিনিসটাই হলো এই জিনিসটা। তাহলে তাহলে আমরা 0 পজিশনটা কি করবে? প্রিন্ট করবে। তো 0 পজিশনের মধ্যে তো একটা অবজেক্ট আছে না, এটা অবজেক্ট। হ্যাঁ আমরা বললাম শুধু অবজেক্ট লাগবে না আমাদের, ডট ইনার এইচটিএমএল দাও, ভিতরে এই এইচটিএমএলটা দাও, সেই জিনিসটা প্রিন্ট করছে। তারপর একটা ব্রেক দিছে, তারপরে x এর ভ্যালু 1 বাড়াইছে, বাড়ানোর পর কি হইছে, এখানে x 1 হইছে। 1 মানে কোথায় যাবে? পরের ইনডেক্সে যাবে। বোঝেন নাই? হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছি ভাইয়া। একই রকম সবাই বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, অনেক হয়েছে সব কাহিনী। সব কাহিনী বাদ, আমরা কি এই এইচটিএমএল গুলোকে ধরতে পারবো এখন? এই এইচটিএমএল ভাই ট্যাগটাকে ধরতে। ধরতে পারবো বিভিন্ন ভাবে, সেটাকে প্রিন্ট করতে পারবো। জি ভাই পারবো। ওকে, গুড, ঠিক আছে। চলেন আমরা অন্য জিনিস একটু শিখি। সেটা হচ্ছে আমি ধরতে যাচ্ছি হচ্ছে ভি এর var ডাটা ইকুয়াল টু একটা অ্যারে নিব। অ্যারে হলো 10, 20, 30, 40, 50, 60 এরকম কিছু দিলাম। আমরা যদি কি করতে পারি, ডকুমেন্ট ডট রাইট, এটার ভিতরে যদি আমরা ডাটা ডাটা দিই, শুধু ডাটা দিলাম, শুধু ডাটা দিলাম, কি আসবে? সবগুলো আসছে না? ওকে, হ্যাঁ ভাই। জি ভাইয়া। আমরা যদি এর লেন্থটা দেখতে চাই তো কি করতে হবে? ডট লেন্থ। লেন্থ। তাহলে লেন্থ কত সেটা বলে দিবে না? লেন্থ কত? 5, 6। 6 ওকে, লেন্থ বের করে দিচ্ছে আমাদের। এগুলো আমরা পারি, তাই না? এগুলো আমাদের কোনো সমস্যা নাই। আমরা চাচ্ছি যে প্রথমে এই ডাটাগুলো যা যা আছে, যতগুলো ডাটা আছে সবগুলো প্রিন্ট করব। 10, 20, 30, 40, 50, 60, 60 পর্যন্ত প্রিন্ট করতে মানে যেই কয়টা আছে সবগুলো প্রিন্ট করছে একবারে, ঠিক আছে? ওকে, ভালো কথা। এখন এখানে আসার পরে আমরা একটা কাজ করতে পারি, একটা ব্রেক দিতে পারি। ডকুমেন্ট ডট রাইট, এটার ভিতরে যদি আমি একটা ব্রেক দিতে চাই, দিতে পারবো না? করে পারবো কিনা বলেন? পারবো ভাই। ওকে, দিলাম। এখানে একটা নিচে ব্রেক পড়ে গেছে, এরপরে যেটা আসবে না একটু নিচে আসবে, তো একটা ব্রেক করছে। এখন আমি চাচ্ছি
যে এই ডাটার ভিতরে সবগুলো আছে, তাই না? এখন আমরা ডিএটি ডাটা, এই ডাটা মানে কোন ডাটা? এই ডাটা না? হ্যাঁ জি ভাই ভাইয়া। আচ্ছা, ডাটা দিলাম ডট। ডট দেওয়া মানে কি বলুন তো? ওর ভিতরের জিনিসগুলোকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি, ওর ভিতরের জিনিসগুলোকে আমরা নিতে চাচ্ছি বা দিতে চাচ্ছি বা যেটাই করি না কেন, আমরা এই ডাটার ভিতরে ঢুকতে চাচ্ছি, মেইন কথা। সেই ঢুকে আমি হয়তো ডাটা দিব অথবা ডাটা নিয়ে আসবো বা যা কিছুই করি না কেন, এই জন্য আমি ডট দিলাম, তার মানে ভিতরে, এই তো। হ্যাঁ ভাই ওকে, এর মধ্যে একটা মেথড আছে, একটা ফাংশন আছে, PUSH, পুশ। পুশ নামে একটা ফাংশন আছে, পুশ। পুশ দিয়ে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দিই, দিয়ে আমি যদি এখানে 70 লিখি, 70, পুশ দিলাম কত? 70। 70 এখন দেখেন কি হয়েছে। আচ্ছা, পুশ দিলাম 70, তাই না? কিছু দিল না। হ্যাঁ হয়েছে, পুশ 70 কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এটা তো আগেরটা। আগেরটা কোনটা? এই যে ডকুমেন্ট ডট রাইট ডট ডাটা, এটা এটা প্রিন্ট করছে 60 পর্যন্ত। কিন্তু আপনি কি করছেন, তারপর একটা কি করছেন বলেন তো? একটা ব্রেক দিছেন না? break আচ্ছা, ব্রেক দিছেন। হ্যাঁ ভাই। ব্রেক দেওয়ার পরে কি করছেন? ডাটার ভিতরে পুশ করছেন। আপনারা যখন গিট নিয়ে আমি শিখাইছিলাম, পুশ মানে কি বলেন তো? গিটে পিটে পাঠিয়ে ঢুকাই দেওয়া। দেওয়া। গিটের গিটের ভিতরে ভিতরে পাঠানো ঢুকাই দেওয়া। আমরা আমরা কিন্তু এই ডাটার মধ্যে একটা জিনিস পুশ করছি, কত করছি? 70 পুশ করছি, তাই না? জি তাহলে আমরা যদি সেটা দেখতে চাই, ডকুমেন্ট ডট রাইট, এখন দিলাম হচ্ছে ডাটা। ডাটা ভাই আমার আছে তো 60 পর্যন্ত, আমি 70 পুশ করলাম কিভাবে? 70 আমাদের ও আচ্ছা। আগের ডাটা কত পর্যন্ত ছিল? 60 পর্যন্ত ছিল। আমি পরে হ্যাঁ। একটা পুশ করছি কত? 70। সেই হ্যাঁ। 70 অ্যাড হয়ে গেছে। বুঝলেন না? আমরা বুঝতে পারছি। একটা ডাটা ঢুকালাম, নতুন করে একটা ডাটা পুশ করলাম। সেই হ্যাঁ ভাই পুশ ধরতে পারছি। পুশ করার পরে আমি আবার দেখতেছি, দেখি তো কত ডাটা ঢুকছে কি ঢুকে নাই। পুশ করার পরে আমি দেখতেছি, কিন্তু এটা পুশ করার আগে কিন্তু ডকুমেন্ট ডট রাইট দিলে এটা আগেরটাই আসবে, এবং পুশ করার পরে আমি দেখতেছি কত আসতেছে। বুঝা গেছে? হ্যাঁ ভাই ওকে, অ্যাজ লাইক অ্যাজ হচ্ছে পপ, POP, পপ। পপ যদি আপনি দেন, এর ভিতরে যদি আপনি কিছু না দেন, পপ পপ দেওয়া মানে হচ্ছে ওখান থেকে একটা ডাটা রিমুভ হওয়া। আগে কত 60 পর্যন্ত ছিল, হ্যাঁ আগে 60 পর্যন্ত ছিল, এখন একটা এখান থেকে একটা মাইনাস হয়ে গেছে, 50 পর্যন্ত আসছে। এই দুটো জিনিস বুঝছেন কিনা? পুশ করলে ঢুকবে, পপ করলে বের হবে। পুশ করলে কোন জায়গা থেকে ঢুকতেছে বলুন তো? প্রথমের দিকে ঢুকতেছে না শেষে ঢুকতেছে? শেষে। শেষে ঢুকতেছে। পপ শেষে ঢুকতেছে। করলে কোন জায়গা থেকে রিমুভ হচ্ছে? শেষের থেকে। শেষের থেকে রিমুভ হচ্ছে। এখন আমরা এই জিনিসগুলো একটু আরেকটা ফাংশন আছে, সেগুলো দিলে একটু দেখবো, ঠিক আছে? সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট ডাটা দিলাম, একটা ব্রেক দিলাম, এখানে আমি দিতে চাচ্ছি ডাটা ডট শিফট। ডাটা ডট যদি আমি শিফট দেই, তাহলে কি ঘটনা ঘটে দেখি। তার মানে প্রথম থেকে কি হচ্ছে? একটা ডিলিট হয়ে গেছে। প্রথম থেকে একটা ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে পুশ মানে পপ দিলে কই থেকে ডিলিট হয়? শেষে থেকে। শেষের থেকে ডিলিট হয়। আর যদি আপনি শিফট দেন, তাহলে কোন জায়গাতে ডিলিট হয়? প্রথম থেকে। প্রথম থেকে ডিলিট হয়। ওকে, গুড। এখন শুধু ডিলিট করলে হবে না, আমরা যদি চাই, সাপোজ এখানে কি করলাম, ডাটা শিফট করছি না, একটা ডিলিট করছি, এরপর আমরা যদি চাই এরকম ডাটা ডট আনশিফট। আনশিফট মানে হচ্ছে ঢুকানো। আমি সাপোজ ঢুকালাম হচ্ছে শুরু থেকে ঢুকবে। আনোয়ার। হ্যাঁ, আনোয়ার একটা ঢুকালাম, HOSS হোসাইন একটা ঢুকালাম। ঢুকানোর পরে দেখি ঢুকাইলে কিছু হয় কিনা। এখন কিছু ঘটনা ঘটে নাই, আমার দেখতে হবে, তাকে প্রিন্ট করে না। ডকুমেন্ট ডট রাইট ডাটা, একটা ব্রেক দিতে হবে না? আদারওয়াইজ তোমরা বুঝতে পারবো না।
প্রত্যেকটা থেকে একটা করে ব্রেক দিই, প্রত্যেকটা লাইনতে একটা ব্রেক দিলাম। প্রথমে ঢুকছে আনোয়ার, একটা ঢুকছে হোসাইন, একটা ঢুকছে, তারপরে এই যে 20 30 40 50 60 50 সেটা তো আছে। বুঝা গেছে? হ্যাঁ ভাই। সবাই বুঝছেন? জি ভাই। এটা নিয়ে আর মাথা ঘামাইতেছি না। এটা মনে রাখার জন্য যেভাবে মনে রাখতে পারেন মনে রাখেন। আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফাংশন। এই ফাংশনটা আপনার আগের যে আমরা বেসিক জিনিসগুলো শিখতেছিলাম সেখানে একটা জিনিস মিসিং ছিল, সেটা ফাংশন, যেটা প্রোগ্রামিং এর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। বোঝেন না? আমরা বুঝতে যখন পারছি। এখানে এস এইচ আই এফ টি শিফট লিখতেছি বা আনশিফট, এগুলাকে একটা করে ফাংশন বলা হয়। এগুলা কি বলা হয়? ফাংশন। এগুলা কিন্তু একটা করে ফাংশন, ঠিক আছে? তো আমরা যে ফাংশনের কথা বলতেছি, এই ফাংশনটা আসলে বাংলা মিনিংটা কিভাবে হতে পারে? ফাংশন মানে হচ্ছে, এটা মনে করেন যে একটা কাজ, এটা একটা কি, একটা কাজ। আপনি আমরা সবসময় যে ব্লেন্ডার মেশিং এর একটা এক্সাম্পল দিই, যে আপনি ওর ভিতরে যা কিছুই দেন না কেন সেটা একটা মিক্স হয়ে আপনি একটা জুস বানাই দিল। আর ফাংশনটা আমরা ইউজ কেন করি? ফাংশনটা আমরা ইউজ করি এই জন্য যাতে আমাদের এক কাজ যখন আমাদের বারবার করার প্রয়োজন হয়, যেমন আপনি যখন সিএসএস নিয়ে কাজ করছেন, তখন যদি আপনার অনেকগুলা ডিবে একই রকম কাজ করার প্রয়োজন হয়, তখন আপনি কি করতেন বলুন তো? একটা সেম ক্লাসের নাম দিতেন না? জি ভাই। একটা সেম ক্লাসের নাম দিলে কি হতো? একই কাজগুলো সবাই করে দিত। তো আমার যদি একই কাজ বারবার করার প্রয়োজন হয়, তাহলে আমরা একটা ফাংশন কাজ করতে পারি, সেই ফাংশনটা আমরা যেখানে যেখানে কল করব সেই একই কাজ করে দেবে। আসলে আমরা একটু বুঝি, ফাংশনটা নিয়ে কাজ করার জন্য আপনাকে করতে হবে এফ ইউএন। ফাংশন নামে একটা কিওয়ার্ড আছে, ফাংশন নামে একটা কি আছে? কিওয়ার্ড। এটা জাভা ফাংশন, একটা জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড ফাংশন। ফাংশনের একটা নাম দিতে হয়। সাপোজ নাম দিলাম হচ্ছে ডেমো, এটা ফাংশনের নাম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট পর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটা হলো ফাংশনের স্ট্রাকচার। এটা হলো ফাংশনের কি? স্ট্রাকচার। স্ট্রাকচার। ফাংশনের দুইটা পার্ট থাকে, এটা একটু মনে রাখেন। যদি কখনো ভাই ভাই জিজ্ঞেস করে তখন বলতে পারবেন যে ফাংশনের কয়টা পার্ট থাকে। ফাংশনের দুইটা পার্ট, একটা হচ্ছে ফাংশনের ডিফিনিশন আর একটা হচ্ছে ফাংশনের কলিং পার্ট। এটা হলো ফাংশনের ডিফিনিশন। এখানে আপনি বলে দিবেন যে এই ফাংশনের ভিতরে কি কি ঘটবে বা কি ঘটবে না। যেমন আমি এই ফাংশনের মধ্যে বলে দিলাম যে ভি এর var x ইকুয়াল টু 10, ভি এর var y ইকুয়াল টু হচ্ছে 10। এরপরে মনে করেন যে লিখে দিলাম হচ্ছে var z ইকুয়াল টু হচ্ছে x প্লাস y। এরপরে আমি বলে দিলাম হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এরপরে ভিতরে দিলাম হচ্ছে জেড। এখন যদি আপনি রিলোড দিয়ে মনে করেন যে আপনি রেজাল্টটা দেখতে চাচ্ছেন, আপনি কিন্তু কোনো রেজাল্ট দেখতে পাবেন কিছু আছে না। কারণটা হচ্ছে ফাংশনের কাজের এর ব্যবহারটাই হচ্ছে এইরকম। এখানে যত কিছু করে রাখেন না কেন, সে নড়াচড়া কিচ্ছু করবে না যতক্ষণ পর্যন্ত না তাকে ডাক দেন। আপনি যখন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করছেন, তখন বুটস্ট্র্যাপের বিভিন্ন ক্লাসগুলো তো আপনি বুটস্ট্র্যাপ ডাউনলোড করে রাখেন, কিন্তু সেটা কি সবগুলো কাজ করে? যতক্ষণ পর্যন্ত না সেই ক্লাসের নাম ধরে ডাক দেন। তেমনই এটা একটা ফাংশন। এই ফাংশনের দুইটা পার্ট, একটা হচ্ছে ফাংশনের ডিফিনিশন, সেই ডিফিনিশনটা হচ্ছে এই ডিফিনিশন। এখানে আপনি বলে দিবেন যে এই ফাংশনের মধ্যে কি কি ঘটবে কি ঘটবে না। এরপরে এই ফাংশনটাকে আপনাকে ডাক দিতে হবে। কি দিয়ে ডাক দিতে হবে? ফাংশনের একটা নাম আছে না? নাম ধরে স্যার ডাক দিলে কাজ করবে, এই জন্য আপনাকে এই ফাংশনে একটা ডাক দিতে হবে নাম ধরে। নামটা কি? ডিইএমও, ডেমো। তো ডেমো তো তার নাম, কিন্তু নাম তো অনেকেই হতে পারে। তো এটাকে ফাংশনের নাম, এই জন্য ফাংশনটা বোঝার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই। এই ফার্স্ট ব্র্যাকেটটা মানে হচ্ছে ফাংশন, আর এটা হলো নাম। তো আমরা ফাংশনটাকে এভাবে কল করতে পারি। এখন যদি আপনি রিলোড দেন, আর কিচ্ছু করার প্রয়োজন নাই। এখন দেখবেন রেজাল্ট কত আসে। 20। বুঝাইতে পারি নাই খুব বেশি ভাবে। ফাংশনের কয়টা পার্ট যেন বললাম? দুইটা। কি কি পার্ট?
ডেফিনিশন আর কলিং। এটা হলো ফাংশনের ডেফিনেশন, মানে এখানে বলে দেওয়া থাকবে যে এই ফাংশনের মধ্যে কি কি ঘটনা ঘটবে। আপনার যদি বিলিন্ডার মেশিনের চিন্তা করেন বারবার, তো বিলিন্ডার মেশিনে বলে দেওয়া আছে না আগে থেকে যে ওখানে যা কিছুই দেওয়া হোক না কেন সেটা একটা জুস বা কিছু একটা বানাই দিবে। হ্যাঁ ভাইয়া। এটা একটা বিলিন্ডার মেশিন, এখানে আপনি যা কিছুই করে দেন না কেন অবশেষে আপনাকে একটা জুস বানাই দিয়ে দিবে। তো জুস বানাইলে হবে ওটাকে, যখন আপনার জুসটা দরকার তখন তো আপনাকে জুসটা ঢালতে হবে গ্লাসে নাকি। তো সেই জি জিনিসটা এখানে ভাইয়া। বানায় রেডি করে রাখছে, এখানে সবকিছু বানায় রেডি করে রাখছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনার খাইতে ইচ্ছে করে, যতক্ষণ প্রয়োজন না হয় ততক্ষণ পর্যন্ত সে কোনো কাজ করবে না। এখন আপনি একে ডাক দিয়েছেন যে হ্যাঁ আমার এখন খাওয়া দাওয়া করে, এখন সে কাজ করে দিচ্ছে। এখন আপনি এটার সুবিধা তাহলে কি? সুবিধা হচ্ছে এটা এমন একটা জুস যে আপনি যদি 1000 বাংলাদেশের সব মানুষকে দেন তারপরও শেষ হবে না। যেমন এই যে ডেমো একবার দিলাম, আমি আবার একবার দিলাম, আবার একবার দিলাম, আরো সবাইকে দিচ্ছি আমি, কিন্তু এই জুস কোনোভাবেই শেষ হচ্ছে না, সবাইকে দিয়ে যাচ্ছে। এটা হলো আপনার এই ফাংশনের সুবিধা, যে আপনি কাজ করলেন একটা, কিন্তু আপনি যত ইচ্ছা যতবার ইউজ করতে আপনি পারেন, সমস্যা নেই। বোঝা যায় না? জিনিসটা সেম থাকলে ভাইয়া সব জায়গায় দেওয়া যাবে যত ইচ্ছে তত। হ্যাঁ, এইরকম কাজ যত জায়গাতে আপনার প্রয়োজন হবে আপনি সব জায়গাতে শুধু এটাকে ডাক দিবেন, সে কাজ করে দেবে। বুঝতে পারছি। বলেন বুঝেন নাকি? সে একটু কথা বলেন। আচ্ছা, এক সেকেন্ড একটা ফোন রিসিভ করি। সরি, আমি আসলে সেদিন ধরতে পারি নাই, ক্লাসে ছিলাম, আজকেও মানে কথা বলতে পারবো না, ক্লাসে আছি। আপনি আমাকে একটু 11টার দিকে ফোন দিন, কারণ আমার ফোনে ব্যালেন্সও নাই, তো 11টায় ফোন দিন। ওকে। বলেন এটা বোঝেন নাই কে, তারা একটু কথা বলুন। সবাই বুঝছেন? জি ভাইয়া। বুঝতে পারছি। ভাইয়া ভাইয়া এখানে এখন হচ্ছে এটা মানে হচ্ছে যে আমি এখন যেখানেই যোগ করতে চাই এই ফাংশনটা ইউজ করলে হবে। হ্যাঁ, আপনি যদি যোগের কাজ থাকে তাহলে আপনি এই ফাংশনটা ইউজ করবেন। মানে এটা দিয়ে এই কাজটা যেখানে আপনার প্রয়োজন হবে, এই কাজটা সেখানে আপনি নিয়ে যেতে পারেন, সমস্যা নেই তো। বুঝছি ভাইয়া। এখন এই কাজটা যদি আপনার না হয় তাহলে আপনি এটা ইউজ করবেন না। বুঝলেন না? বুঝছি ভাইয়া। সবাই বুঝছেন? আরো ডিটেইল বুঝবেন, আরো একটু ফাংশনের কাজ কথা বলবো, তো আরো একটু ক্লিয়ার হবে, সমস্যা নেই। হ্যাঁ, কারণ ফাংশনটা এতটা ইম্পর্টেন্ট, আপনি যদি ডেভেলপমেন্টে কাজ করেন সবসময় ফাংশনে কাজ করেন, সবসময় ফাংশন ছাড়া কোনো কাজ নেই, অলওয়েজ ফাংশন। হ্যাঁ, এটা মানে একদম মনে করেন যে এত গুরুত্ব বলে আমি শেষ করতে পারবো। যাই হোক, আপনি একটু আর একটু ডিটেলস আমরা বলি। সেটা হচ্ছে এটা কাজটা কিভাবে করে, আসলে কাজটা করে কিভাবে। যখন আপনি ডাক দিচ্ছেন, আমি যদি কাউকে এখানে তনয়কে ডাক দিই তাহলে তনয় রেসপন্স করবে। তার মানে আমি যখন ডাক দিলাম ডেমো এটা, তো এই নামে যদি কিছু থাকে, এই নামে যদি কোনো ফাংশন থাকে তাহলে সেটা ভিতরে কি আছে সেই হিসেবে কাজ করবে। এখন দেখেন এখানে আমরা লিখছি ডকুমেন্ট ডট রাইট, তাই না? এখানে এটা না করে যেটা করা যায় সেটা হচ্ছে, যেটা প্রফেশনাল ক্ষেত্রে বেশি ইউজ হয়, সেটা হচ্ছে এখানে আমরা কিছুই করবো না, এখানে রিটার্ন করে দেবো। RET, রিটার্ন। রিটার্ন মানে কি বলেন তো? ফেরত দেওয়া। ফেরত দেওয়া। তো আপনি একটা কাপড় কিনছেন, সেটা আপনি ফেরত দিবেন, তো যেই দোকান থেকে কিনছেন সেই দোকানেই ফেরত দিবেন না অন্য কোনো দোকানে ফেরত দিবেন? যে দোকান থেকে কিনছে সেখানে। আচ্ছা, আমাদের দরকারটা কি, এই জেড এর ভিতরে যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটাকে ফেরত দেওয়া। এই হলো জেড, লিখে দিলাম, এই হলো জেড, মানে জেড এর ভিতরে সবকিছু আছে। বুঝলেন না? এখন এটা ফেরত কাকে পাঠাবেন? একে যে ডাক দিচ্ছে তার কাছে ফেরত পাঠাবেন না? এই ডেমোকে ডাক দিচ্ছে কোন জায়গাতে? এই জায়গাতে ডেমোকে ডাক দিচ্ছে না? হ্যাঁ ভাইয়া। এখানে ডেমোকে ডাক দিচ্ছে। এখন যদি আপনি রিলোড দেন কিছুই আপনি পাবেন না, ঠিক আছে? কিন্তু আপনাকে বুঝতে হবে যে এ যখন ডাক দিছে তাহলে ফেরতটা কার কাছে পাঠাবে? এর কাছে পাঠাবে না? তার মানে এর ভিতরেই আসলে রেজাল্টটা আছে, কিন্তু রেজাল্টটা দেখার জন্য বা কোনো কিছু ডিসপ্লে করার জন্য আমাদের কি করতে হয়? ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট করতে হয়।
আমরা একটা কাজ করতে পারি, ভি এ আর var, var মনে করেন যে x ইকুয়াল টু ডেমো। তার মানে এই যে ডেমো, এটা কি একটা ফাংশনের না? ফাংশন। তো এই ফাংশনের মধ্যে যা আছে সেটা আমরা x এর মধ্যে রাখতে পারি না? পারি ভাই। পারবো পারবো। এখন যদি আমি কি করতে পারি, ডকুমেন্ট ডট রাইট, যদি আমরা x দেই, তাহলে কাজ করতেছে? জি ভাই। জি ভাই করতেছি। আমরা এখানে আমরা কি করলাম না, ডকুমেন্ট ডট রাইট করলাম না, আমরা যেখানে যে ডাক দিছে তাকে আমরা ফেরত পাঠিয়ে দিলাম। ফেরত পাঠিয়ে দেওয়া মানে হচ্ছে এর ভিতরে রেজাল্টটা আছে। তো এর ভিতরে রেজাল্টটা আছে, সেটাকে আমি আরো একটা ভেরিয়েবল মধ্যে রাখলাম। কোথায় রাখলাম? এক্স এর মধ্যে। এক্স এর মধ্যে। আচ্ছা, একটা ভালো কথা, এক্স এর মধ্যে রাখলাম। তাহলে এক্স এর মধ্যে কত আছে বলুন তো? 20। 20। আমরা যদি একটা কাজ করি, ভি এর var, var নিয়ে লিখলাম হচ্ছে total, টোটাল ইকুয়াল টু কি দিলাম, x প্লাস 20। এখন যদি আমরা এখানে প্রিন্ট করতে চাই টোটাল, টোটাল, তাহলে কত আসছে? 40 বোঝেন নাই? বুঝছি ভাইয়া। মনে করেন যে আপনার এই ফাংশনটা দিয়ে আপনি জানেন যে 40 রিটার্ন করবে বা কোনো কিছু একটা রিটার্ন করবে, ফেরত দেবে, কিন্তু ওটা দিয়ে তো আপনার প্যাড ভরতেছে না, মানে ওটা দিয়ে তো আপনার কাজ হচ্ছে না, আসলে হচ্ছে না, ব্যাপারটা বোঝেন নাই? তো সেটাকে কি করলাম, আমি বুঝছি ভাই। ধরলাম, ধরার পর আমার আরো অ্যাডিশনাল কাজ অ্যাড করার জন্য আমি আবার 20 অ্যাড করে দিলাম। ফ্লোটা বুঝতে পারতেছেন না? বুঝছি ভাই, কিন্তু আরেকটা কথা ছিল, বলেন। ফাংশনের ভিতর যে এক্সটা নিচে ভেরিয়েবল, হ্যাঁ হ্যাঁ ফাংশনের ভিতরে এক্স ভেরিয়েবল নিছি না, এক্স ইকুয়াল টু 10, হ্যাঁ। আর বাইরে আরেকটা নিছি যে এক্স ইকুয়াল টু ডেমো, এটা ওভাররাইড করবে না? দুইটাই না, কিন্তু ওভাররাইড করবে না। তো এই এক্সটা তো এর ভিতরে কাজ করতেছে। এই এক্সটা কাজ কত দূর? এর ভিতরের কাজ। এই এক্সটা কাজ কোথায়? এর ভিতর পর্যন্ত করতেছে। বুঝলেন না? জি ভাই বুঝছি। এর ভিতরে কাজ। গ্লোবাল ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল জিনিসটা বুঝায়, তাহলে হয়তো বুঝতে পারবে। সেটা আমরা এখন বুঝবো না, আমরা ওসব ওই অ্যাক্সেস নিয়ে আমরা পরে কথা বলবো, পিএইচপি এর সঙ্গে কথা বলবো, এখানে আমরা বলবো না। অত ডিপ দিয়ে এখানে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। আপাতত বুঝছেন কিনা দেখেন, যে এখানে আমি যদি রিটার্ন করে দেই, তাহলে এখানে আমাকে কি করতে হবে, ধরতে হবে, তারপরে প্রিন্ট করতে হবে। জি ভাই বুঝা গেছে? বুঝছি ভাই। সামনে যাব। জি ভাই। এখন সামনে যান ভাই। আপনার মাথার মধ্যে আরো ঘুরপাক খাচ্ছে যে এই যে 10 দিলাম, 20 দিলাম, এগুলা তো ফিক্সড দিলাম। তো যদি 10 এর জায়গাতে আমি 20 দেই, 20 এর জায়গায় 30 দেই, তাহলে কি হবে? হ্যাঁ, এগুলা কিভাবে করব? ব্যাপারটা এরকম না? জি ভাই। ব্যাপারটা এরকম না? সময় কত আছে তো? আচ্ছা, চলেন সেটাকে আমরা কিভাবে করতে পারি একটু বোঝার চেষ্টা করি। এটা সব উঠাই দিলাম। এটা একটা ফাংশন। এই ফাংশন আমি এখানে মনে করেন যে এই ফাংশনটাকে কল করব ডেমো। এটা হলো ফাংশন, আমি কল করলাম এবং সেটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, বি এর var ডাটা ইকুয়াল টু এটা। তার মানে এই ফাংশনের মধ্যে যদি কিছু থাকে তাহলে সেই ডাটার মধ্যে আসবে, তাই না? এবং এটাকে আমি কি করব, ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে আমি এই ডাটাটাকে প্রিন্ট করব। এখন যদি আমি ডাটাটাকে প্রিন্ট করি, কি পাবো এখানে? আনডিফাইন্ড। হ্যাঁ, তার মানে ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে কোনো কিছু ডিফাইন করা আছে? না ভাই। কোনো কিন্তু কিছু নাই। এখন আমি চাচ্ছি আমি এখানে একটা কি করব, ওই যে ব্লেন্ডার মেশিনটা বানায় রাখবো, যে এখানে তুমি যদি আপেল দাও তাহলে আপেলের জুস হবে, যদি কমলা দাও তাহলে কমলার জুস হবে। একটা মেশিন বানায় রাখবে এখানে। এই ফাংশনগুলো এক একটা মেশিন হিসেবে কাজ করে, ঠিক আছে? তো আমি এখানে বলে দিলাম ভি এর var, তুমি যদি এই জায়গাতে, এটা হলো ব্লেন্ডার মেশিনের মুখ, এই মুখ দিয়ে যদি তুমি আপেল দাও, সাপোজ এখানে মুখ দিয়ে দিলে হচ্ছে 10, মুখ দিয়ে কত দিল? 10 দিল। 10। তো সেই মুখ দিয়ে যদি দেয়, এটা হলো ব্লেন্ডার মেশিনের মুখ। এটা হলো কি, ব্লেন্ডার মেশিনের মুখ। এই জায়গাতে ধরতে হবে ডাটা, এখানে ডাটাটা ধরতে হবে। এখানে আমি বলে দিলাম যে হচ্ছে সাপোজ কি ধরবো, আমি সাপোজ ধরলাম x,
এখানে যে ভ্যালুটা দিচ্ছে, এই যে এখানে যে ভ্যালুটা দিচ্ছে সে ধরবে হচ্ছে x ধরে নিবে এটা। তার মানে এই x মানে কত? x এর মধ্যে কত আছে? 10 10 10। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে মনে করেন যে x y z নামে একটা ভেরিয়েবল। এটার ভিতরে আমি করব যে মনে করেন যে আমি হলো 20 লিখলাম, 20 গুণন ওই যে x যেটা পাঠাবে সেটা। বুঝেন নাই? না ভাই জি ভাই বুঝছি 200 হবে। এই 20টা কত? 20টা আপনি দিয়ে রাখছেন। এই 20টা কে দিছে? আমি দিছি। আপনি দিয়ে রাখছেন। আপনি বললেন যে ভাই আমার কাছে 20 আছে, আমার কাছে 20 টাকা আছে। এখন আপনি যদি আমাকে 1 টাকা দেন তাহলে 20 এর সাথে আমি 1 কি করব? গুণ করব। বা সাপোজ 2 দিলেন, 2 দিলেন, আমি 20 এর সাথে 2 টাকা আমি যোগ করে দিলাম, এটা প্লাস দিই তাহলে একটু সুবিধা হবে, প্লাস দিলাম। যে আমার কাছে 20 টাকা আছে, আপনি যদি আমাকে 1 টাকা দেন তাহলে আমার কত হবে? 21 টাকা হবে। যদি 2 টাকা দেন তাহলে 22 টাকা হবে। তার মানে আপনি যা কিছুই আমাকে দিবেন, আমার কাছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, আমার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আছে, তো এর সাথে আপনি যা দিবেন সেটা অ্যাড হবে। তো আপনি কত পাঠাইলেন এখানে? পরে 10 পাঠালেন, এই দিক দিয়ে ঢুকলো, ঢোকার পরে এখানে x, এই x মানে কত? 10 10। 10 এর সাথে 20 কত যোগ করলে কত হবে? 30 30। সেটা কার মধ্যে রাখতেছি আমরা? XYZ x y z এর মধ্যে রাখতেছি। এখন যদি আমি এই জায়গাতে ডকুমেন্ট ডট রাইট যদি x y z করি, x y z করলাম, তাহলে এখানে কি আমাকে আর ডকুমেন্ট রাইট করার প্রয়োজন আছে? এখানে শুধু আমাকে কি করতে হবে? এই যে ডেমো দিলাম, ডেমো ফাংশনের ভিতরে আমি 10 দিলাম, এই কত আসে? কত আসছে? 30 30। আমি এখন এই 10 এর জায়গাতে আমার মনে হয় 10 না, আপনাকে আমি 50 টাকা দেব, 50 দিলাম, কত হইছে? 70। আমি মনে করেন যে 10 টাকা দিলাম। ভাই দুইটা সংখ্যা দেন তো। আরে বাবা, দুইটা এখন একটা করে বোঝেন আপনি, এটা বুঝছেন আপনি? জি ভাই। এখানে হ্যাঁ। 10 দেওয়া মানে কি? এই 10টা কোথায় ধরতেছে? এই x ধরতেছে। হ্যাঁ ভাই ধরার পর সে ভিতরে নিয়ে আসতেছে, ভিতরে আপনি নিয়ে এসে ওরা ভাজে খাবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার। আপনাকে ধরতে হবে যে x এর মধ্যে 10 আছে। এখন 10 দিয়ে আপনি কি করবেন সেটা কি আপনার বিষয়। এখন এখানে যদি আমি ডকুমেন্ট ডট রাইট না দিই, এখানে যদি আমি কি করে দিই? রিটার্ন করে দেই। রিটার্ন কি করব? এই হলো x y z, এই ভেরিয়েবল রিটার্ন করে দেব। এটা আমি রিটার্ন করে দিলাম। তো এখানে যদি আমি রিটার্ন করে দিই তাহলে আমাকে কি করতে হবে? এখানে আমাকে প্রিন্ট করতে হবে। এই যে ডেমোর ভিতর 10 দিলাম, এটা ডাটার মধ্যে রাখলাম, সেই ডাটাটা এখানে প্রিন্ট করলাম। বুঝতে পারছেন? জি ভাই জি ভাই বুঝছি। বুঝেন নাকি সেটা বলেন। ভাই বুঝছি, কিন্তু একটা কোয়েশ্চেন ছিল যে দুইটা সংখ্যা হইলে আমরা কিভাবে করব? এই ওটা কি আবার লুপের মধ্যে নিব? এটা বুঝছেন কিনা সেটা বলেন। আমি তো ওটা কথা বলতেছি না, এটা বুঝছেন? জি ভাই বুঝছি। এটা বুঝেন নাকি সে কথা বলেন। বুঝছি ভাই। সবাই বুঝছেন? রোজানা বুঝছেন? জি। Okay. এখন কথা হচ্ছে যে আপনি এখানে 20 দিতে যাচ্ছেন না, এই তো আপনার মাথা ব্যথা যে আমি এখানে 20 দিয়ে রাখবো না। সে যা কিছুই দেখ না কেন, সাপোজ এখানে 10 দিবে, আমি আরো একটা ভ্যালু দিলাম হচ্ছে 10। এখানে কয়টা ভ্যালু দিচ্ছেন আপনি? দুইটা। দুইটা। এখানে কয়টা জিনিস রাখছেন? এখানে একটা রাখছেন না, এখানেও আপনাকে দুইটা জিনিস রাখতে হবে। x আরো একটা ভেরিয়েবল আপনাকে ধরার জন্য রাখতে হবে, y দিলেন। তার মানে এই 10 মানে কোনটা, y না x? x এটা যেটা প্রথমে আছে এটা মানে হচ্ছে এটা, পরেরটা মানে পরেরটা। এখন আপনি চাইলে কি করতে পারেন? এখানে x প্লাস y, বুঝেন নাই? বুঝতে পারছি বুঝছি ভাই। বুঝতে পেরেছেন? চলেন দেখি কি হয়। বিষয় হইছে? জি ভাই। হ্যাঁ এখন এখানে আপনি কি করতে পারেন? যা ভ্যালু দিবেন ও অটোমেটিক্যালি ওখানে যোগ করা শুরু করবে। এখন আপনার মনে হচ্ছে যে আমি এখানে একটাই ভ্যালু দিব,
এখানে দুইটা দিলাম, আমি এখানে একটা দেখলাম, তাহলে কাজ করবে না। আপনি এখানে জয়টা দিবেন একে ধরার জন্য, এখানে আপনি জয়টা ভ্যালু দিবেন কতগুলা ধরার জন্য, এখানে আপনাকে ভেরিয়েবল রাখতে হবে। বোঝেন নাই? কমা এখানে দিয়ে যদি ভেরিয়েবল আপনি- অ্যাড করে যেতে হবে। এখানে যদি আপনি 3টা রাখেন, 3টাও আপনি রাখতে পারেন, যদি 4টা রাখেন 4টা রাখেন, কোনো সমস্যা আমার নাই, ফাংশনেরও নাই। এক্স ওয়াই জেড যা ইচ্ছা আপনি এরকম 4টা কমা দিয়ে দিয়ে রাখবেন। বোঝা গেছে আমার কথা? জি ভাই হ্যাঁ ব্রো। পারবেন তো না? জি ভাই। পারলে তো ভালো। আমরা তাহলে একটা জিনিস করি, আরেকটু তাহলে একটু বোঝার চেষ্টা করি, আরো একটু বোঝার চেষ্টা করি। যারা এখনো বোঝেন নাই তাদের জন্য বলতেছে আরেকটু জিনিস বোঝার চেষ্টা করেন। কারণটা হচ্ছে আপনাদের ক্লাস কবে আবার? রবিবার ভাইয়া। রবিবার না? Yeah. আপনাদের যেহেতু সামনে অনেকগুলো সময় আছে, একটা অ্যাসাইনমেন্ট থাকবে জাভাস্ক্রিপ্টের, এই অ্যাসাইনমেন্ট সলভ করতে হবে। সো ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। আমি চাচ্ছিলাম যে এখানে 2টা ভ্যালু না দিয়ে এখানে একটা ভ্যালু দিলাম, ফর এক্সাম্পল একটা ভ্যালু দিলাম, একটা দিলাম, হ্যাঁ। তো একটা দিলাম, আমি মনে করেন যে এই x কে ধরলো, এর সাথে আমি 10 যোগ করলাম, করে x y যেটার মধ্যে রিটার্ন করলাম, ঠিক আছে। তো রিটার্ন করলাম, এই ডাটার মধ্যে রাখলাম, হ্যাঁ। এখন যদি আমি এটা রিলোড দেই, 30 আসছে না? তাহলে এই ফাংশনটার কাজ কি বলেন তো? এই ফাংশনটার কাজ কি? যে আপনি একে একটা ভ্যালু দিবেন, সেই যেই ভ্যালু দেন না কেন, 10 দেন 20 দেন 1 দেন যা কিছুই দেন না কেন, তার সাথে কত দেবে? 10 যোগ করবে। যোগ করবে, যোগ করে সেটাকে ফেরত পাঠিয়ে দেবে, এই তো। জি ভাই। তো আমি 20 দিলাম, আমি 20 দিলাম, সে 20 এর সাথে 10 যোগ করে আমাকে 30 পাঠিয়ে দিল, এই তো। জি ভাই। পাঠিয়ে দিয়ে আমি কি করলাম, সেটা ডাটার মধ্যে রাখছি, ডাটাকে আমি প্রিন্ট করতেছি। ব্যাপারটা এরকম না? জি ভাই। আমরা আরো কাজ করতে পারি, ভি এ আর var। তাহলে এই ডাটার মধ্যে কত আছে এখন বলুন তো? এই ডাটা ভেরিয়েবলের মধ্যে কত আছে? 30। 30 আছে, তাই না? জি ভাই। এখন আমি চাচ্ছিলাম যে data2 নামে আরো একটা ভেরিয়েবল দিলাম, data2 নামে আরো একটা ভেরিয়েবল দিলাম, নিয়ে এই যে ফাংশনটা আছে সেই ফাংশনের মধ্যে দিয়ে এবার আমি 30 রেজাল্ট বার করব, 30 দিব। তো এখন যদি 30 দেই, এটার মধ্যে কত ছিল? এই ডাটার মধ্যে কত আছে বলুন তো? 20। এই ও, স্যার, ডাটার মধ্যে 30, আছে হলো 30, আর এই ডাটা2 এর মধ্যে কত আছে? 40। 40 আছে। এখন আমি এটা করতে পারি না, ভি এর ভাগ TOT এর টোটাল ইকুয়াল টু ডাটা প্লাস ডাটা2, ভাই সমান চিহ্ন দেন। এটা করতে পারি। জি ভাই করতে পারি। এখন যদি আমি টোটালটাকে যোগ করতে চাই, সেটা করতে পারবো? জি ভাই। টোটাল প্রিন্ট করতে চাই, মানে আপনি কত ভাবে আপনার মনের খুশি মতো মাধুরী মিশাই যত ভাবে ইচ্ছা মনে একে নাড়াচাড়া করবেন। দেখেন, আমি প্রথমে 20 দিলাম, 20 দিয়ে আমি এটার মধ্যে রাখছি, তারপরে 30 দিলাম, 30 দিয়ে এটার মধ্যে রাখছি। দেখেন আমি দুটোকে যোগ করলাম, বিয়োগ করেন, গুণ করেন, ভাগ করেন, বা বিভিন্ন লজিক চিন্তা করেন আসলে, মানে আপনি যা ইচ্ছা তাই কিন্তু করতে পারতেছেন না? জি জি ভাই। ভাই। আমাকে এখন একটা সলিউশন আমি আপনাদেরকে বলতেছি, সেটা করে দেবেন। সেটা হচ্ছে, সলিউশনটা হচ্ছে, আমি চাচ্ছি যে কিলোমিটারে হিসাব করতে চাচ্ছি, কিলোমিটার, যে 1 কিলোমিটার সমান কত মিটার। বোঝেন নাই? আপনি ইনপুট দিবেন 1, যদি এখানে 1 দেন তাহলে আমাকে বলে দিতে হবে এটা 1 কিলোমিটার সমান কত মিটার, আমাকে বলে দিতে হবে। আমি যদি 2 দেই তাহলে আপনাকে বলে দিতে হবে যে 2, তাহলে আপনাকে এত এত মিটার হবে। ইউনিট কনভার্সন ভাইয়া, হ্যাঁ ইউনিট কনভার্সন। হ্যাঁ, আমাকে কিলোমিটার থেকে মিটার বের করতে হবে, কিলোমিটার থেকে মিটার বের করতে হবে। তাহলে কিলোমিটার থেকে যদি মিটার বের করতে চাই,
তাহলে আমার কি করতে হবে একটু চিন্তা করেন, একটু 1 মিনিট একটু মাথাটা চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে একটু চিন্তা করেন মাথার মধ্যে কোনো কিছু আসতেছে কিনা। 1 মিনিট একটু ভাবেন, 1 মিনিট ভাবেন। ভাবছেন? 1 মিনিট হয় না? কিভাবে ভাবছি? বললাম আমরা প্রথমে কি চিন্তা করা লাগবে? ভাই আমার মতো তো গুণ করতে হবে। আপনাকে আগে চিন্তা করতে হবে যে আসলে 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান কত মিটার বলেন তো? 1000 মিটার। 1000 মিটার। 1000 মিটার। তার মানে কি 1000 যেটা সেটা তো ফিক্সড না। জি ভাই। আমি যদি 2 কিলোমিটার বলি তাহলে কি হবে? 2 গুণন 1000। যদি আমি 3 কিলোমিটার বলি তাহলে 3 গুণন 1000। যদি 4 কিলোমিটার বলি তাহলে 4 গুণন 1000। তাহলে 1000 কিন্তু ফিক্সড থাকতেছে, তাই না? জি ভাই। তাহলে ব্যাপারটা আমরা এরকম করতে পারি কিনা যে এখানে ভি এর ভার, তার আগে আমরা একটু ভার দেখেন, ফাংশনে যখন নাম লিখবেন তখন একটু নামটাকে মিনিংফুল হওয়া উচিত। আমি এটা মিনিংফুল কিভাবে করব, যে কিলোমিটার থেকে মিটার একটা ক্যালকুলেশন করার জন্য আপনি একটা ফাংশন তৈরি করবেন, কিলোমিটার টু মিটার একটা ফাংশনে ক্যালকুলেশন আপনি করবেন। তো এই ফাংশনের নামটা আপনি কিভাবে মিনিংফুল করা যায় আপনি এইভাবে করতে পারেন। কিলোমিটার প্রথমে আপনি দিলেন হচ্ছে কে, ছোট হাতে দিলেন কে আই এল এল ও, কয়টা দিছে? কে আই এল ও এম আই ডবল টি ইয়ার, না টি ইয়ার, কিলোমিটার। METER ও সরি, কিলো এম ই E টি ইয়ার, কিলোমিটার। ওকে, কিলোমিটার টু মিটার। তার টুটা কি, টুর প্রথমে অক্ষরটা কি দিতে হবে? টু ক্যাপিটাল, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর ছোট হাতে ও দিলাম টু, এরপরে কি মিটার, তাহলে মিটারে এমটা দিব ক্যাপিটাল, এম ই টি ই আর, মিটার। এই নামটা একটু একটু মানে রিডেবল হচ্ছে না, পরে বোঝা যাবে না। জি ভাই। কিন্তু যদি আপনি টিটাকেও ছোট হাতের দেন এবং এমটাকেও ছোট হাতের দেন, দেখেন তো এটা আসলেই কিলোমিটার টু মিটার, এটা কি কেউ বলতে পারবে? না না ভাই। ভাইয়া কষ্ট হবে বলতে। কষ্ট হবে। সো এটা বোধগম্য হওয়ার জন্য যখন আপনি ফাংশনের নামটা বড় কিছু দিবেন তখন আপনি কি করতে পারেন, এইরকম করে আপনি একাধিক ওয়ার্ড যদি প্রয়োজন হয় তখন আপনি এটা ইউজ করতে পারেন। যাই হোক, এখন আমি লিখলাম ভার, আমি লিখলাম হচ্ছে এম আই টি এর মিটার, এম ই টি এর মিটার ইকুয়াল টু, আমি প্রথমে দিলাম 1000, এরপরে গুণন। 2x। আমি এখানে দিতে চাচ্ছি কোনটা, আপনি যদি 1 দেন তাহলে এখানে আসে 1 হবে। এখানে ধরে নিলাম ছাত্র হচ্ছে কিলো বা কিছু একটা দিলাম ভেরিয়েবলের নাম, এটা ধরবে। এর কাজটা কি, সে ধরবে তাই না, রিসিভ করবে। আপনাকে এখান থেকে পাঠাইতে হবে তাই না। এই যে ফাংশনটা কল করলেন, এটাকে বাইরে নিয়ে আসেন, এটাকে আপনার কি করলাম, এখানে আমি দিলাম হচ্ছে 2, এই 2টা কোথায় যাবে, এই কিলো ধরবে তাই না। এখানে 2 দিলাম, একে জি ধরার ভাইয়া। জন্য কে বসে আছে, এই যে 2টা পাঠালাম এর কাছে পাঠাচ্ছি, ধরবে কে, এই কিলো ধরবে। তার মানে কিলোর মধ্যে কত আছে, 2 2। আমি যদি এটার সাথে গুণ করে দিই 2, এই কিলো করে দিলাম গুণন। এখন আমি কি করব, রিটার্ন, কোনটা রিটার্ন করব বলেন তো? মিটার। মিটার। এখন মিটারের মধ্যে ভ্যালুটা আসলে আছে, আমি এটাকে কি করলাম, মিটারটাকে রিটার্ন করে দিলাম, এই তো। জি ভাই। এখন আমরা কি করলাম, তার মানে এই কিলোমিটার টু মিটার এই ফাংশনের মধ্যে এখন রেজাল্টটা আছে। তো আমরা কি করতে পারি, এটা পুরোটাকে কি করতে পারি, আউটপুট করতে পারি। আমরা একটা ভেরিয়েবল নেই, ভি এ আর ভার আর ই এস ইউ রেজাল্ট ইকুয়াল টু এটা। এখন যদি আমরা রেজাল্টটাকে প্রিন্ট করি, রেজাল্টটাকে প্রিন্ট করি, কত আসছে, 2000 মিটার। এখন আপনি যদি এখানে 3 দেন তাহলে কি হবে, 3000 মিটার। বোঝা যাচ্ছে? জি ভাই। আপনারা
একটা প্রবলেম সলভ করবেন, সেটা হচ্ছে বলেন। কোশ্চেন ছিল যে আমি যদি ওই কত কিলোমিটার ইউজারের কাছ থেকে নিতে চাই তাহলে কিভাবে নিব? ইউজারের কাছে নিলে আপনাকে একটা কি করতে হবে, এখানে ইনপুট ট্যাগ ধরতে হবে। ইনপুট ট্যাগে তো টেক্সটটা নেয়, তাই না? জি ভাইয়া। ইনপুট ট্যাগে নাম্বার টাইপ মিলে এটা আমরা যে কুইতে দেখব, এখানে দেখব না। এখানে ধরতে হবে এই ইনপুট ট্যাগে কি করবে, নাম্বারটা দিবে। একটু ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। এটা একটা ইনপুট ট্যাগ না? জি ভাই। জি ভাইয়া। এখানে যখনই ডাটাটা দিবেন তখন একে আইডি দিয়ে ধরতে হবে, যেটা আমরা ধরতে পারছিলাম না। জি ভাই। এরকম করে আইডি দিয়ে সাপোজ ধরলাম ডেমো। এটা কি করতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরতে হবে। তো এটা ইনপুট ট্যাগ, এর ভ্যালুটাকে ধরতে হবে। এখানে কিন্তু আর ইনার এইচটিএমএল, ইনপুট ট্যাগে কি ইনার এইচটিএমএল আছে? না ভাই। না ভাই। এখানে কিন্তু ডট ভ্যালু দিয়ে ধরতে হবে। সেই ভ্যালুটা কি করতে হবে, এটা মাধ্যমে পাস করতে হবে। এটা আমরা যে কোনো দেখব ইনশাআল্লাহ, সমস্যা নাই। একটু ওয়েট করেন, ব্যাপারগুলো একটু এইভাবে একটু বোঝার চেষ্টা করেন। আমরা যেটা এখনো পর্যন্ত দেখতেছি, ধরে নেন এটা আপনি বেসিক প্রোগ্রামিং এ একই রকম কাজ করতেছেন। বেসিক প্রোগ্রামগুলোতে কি করতেছো, যেখানে ভ্যালু দিবেন সেটা কিছু একটা ক্যালকুলেশন হয়ে এবং আপনাকে আউটপুট দিবে। ঠিক আছে, এই জিনিসগুলো শেষ করেন, তারপরে আমরা কিভাবে ধরে কিভাবে ওই ইনপুট ফিল্ড থেকে নেবেন সেগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। এখন এটা যদি বুঝে থাকেন তাহলে কাল সামনের দিনের অ্যাসাইনমেন্ট নেন। সামনের দিনে অ্যাসাইনমেন্টটা একটু খাতায় লিখে যে কি বলতেছে সেটা আউটপুট আমাকে দেখাবেন। কোশ্চেনটা হচ্ছে যে আপনি একটা বাজেট ক্যালকুলেশন করতে হবে। বাজেট ক্যালকুলেশন, যেমন ভাইয়া। আপনি মার্কেটে যাবেন, একটা ফোন কিনবেন, একটা ল্যাপটপ কিনবেন, এরকম একাধিক জিনিস কিনবেন। আপনি যেই কয়টা জিনিসই কিনেন সমস্যা আমার নাই, না 3-4টা জিনিস কিনেন আপনি, আমি সেটা বলে দিই তাহলে আপনাদের একই রেজাল্ট আসবে, সুবিধা হবে। যে আচ্ছা এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনি 10টা আইটেম কিনতে পারেন, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা আইটেমের মনে করেন যে ভ্যালু ফিক্সড, প্রত্যেকটা আইটেমের, আচ্ছা ভ্যালু ফিক্সড না, কোয়ান্টিটি ফিক্সড। প্রত্যেকটা আইটেম মনে করেন যে আপনি 1 পিস করে কিনবেন, প্রত্যেকটা আপনি আইটেম 1 পিস করে কিনবেন। ধরে নিলাম আপনি মার্কেটে গেছেন, একটা ল্যাপটপ কিনবেন, একটা ফোন কিনবেন, একটা ঘড়ি কিনবেন, 3টা জিনিস কিনবেন আপনি। 3টা জিনিসে মনে করেন যে কোয়ান্টিটি আপনাকে 1 পিস করে কিনতে হবে, কিন্তু তাদের প্রাইস ভ্যারি করতে পারে। ফোনের দাম হয়তো 100 টাকা থেকে 200 টাকা হতে পারে, ল্যাপটপে যেন হয়তো 50,000 টাকা হতে পারে, ঘড়ির দাম হয়তো 5,000 টাকা হতে পারে। বাট আপনাকে আলটিমেটলি আমাকে একটা রেজাল্ট, এইরকম একটা রেজাল্ট দেখাইতে হবে। এরকম একটা রেজাল্ট দেখাতে হবে যে ভাইয়া আমি ফোন কিনছি এত টাকা দামের, ঘড়ি কিনছি এত টাকা দামের, এবং মনে করেন যে ল্যাপটপ কিনছি এত টাকা দামের, আমার টোটাল টাকা হচ্ছে এত টাকা। আমি যদি আপনাকে বলি যে তাহলে ঠিক আছে, আপনি আমাকে দেখান যে ফোনের দাম মনে করেন যে একটু কমে গেছে, 20 টাকা কম দিলাম, তখনও যেন ক্যালকুলেশন করে আমাকে রেজাল্টটা দেখাইতে পারে। তার মানে আপনাকে কি করতে হবে, এরকম একটা ফাংশন কল করতে হবে, ফাংশনে কাজ করতে হবে। সেই ফাংশন আপনি এখান থেকে ভ্যালু দিবেন, এখান থেকে যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটা এখানে ক্যালকুলেশন হয়ে এখানে আপনাকে একটা যোগ, টোটাল একটা যোগ দেখাইতে হবে। কোশ্চেনটা বুঝছেন? না ভাইয়া বুঝিনি। বুঝেন নাই? ওকে, স্পেসিফিক করে আরো বলতেছে, আপনাকে 3টা জিনিস কিনবেন, একটা ঘড়ি, একটা ল্যাপটপ আর একটা মোবাইল। 3টা জিনিস কিনবেন, বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি। 3টা জিনিস কিনবেন, 3টা প্রত্যেকটা আপনি 1 পিস করে কিনবেন, এটা ফিক্সড। প্রত্যেকটা আপনি 1 পিস করবেন, এটা ফিক্সড। কিন্তু প্রত্যেকটা প্রাইস ফিক্সড না। প্রাইস যদি আমি চেঞ্জ করতে বলি, যেটা চেঞ্জ করে সে আমাকে ক্যালকুলেশন করে আমাকে দিতে পারে। বুঝলেন না? বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া। সবাই বুঝছেন? প্রোডাক্ট ফিক্স থাকবে কিন্তু প্রাইসটা ফিক্স থাকবে না। প্রাইসটা ঠিক থাকবে না। আপনি মনে করেন যে বাসা থেকে প্ল্যান করে গেছেন আপনি ল্যাপটপ কিনবেন, তো ল্যাপটপে বাজেট চিন্তা করে গেলেন যে 50,000 টাকার মধ্যে কিনবেন, কিন্তু ওখানে গিয়ে দাম বেড়ে গেল,
হতে পারে না? জি ভাই, হতে সেক্ষেত্রে পারে। ক্যালকুলেশনটা আমাকে করে দেখাইতে হবে। এমন না যে আপনি এখানে ফাংশনে কিন্তু হাত দিতে পারবেন না। এই যে ফাংশন, এই ফাংশনে আপনি হাত দিতে পারবেন না। এই ফাংশনটাকে বলা হয় একটা ইঞ্জিন। এটা ইঞ্জিনটা সবকিছু রেডি থাকবে। আপনি হাত দিতে পারবেন কোন জায়গাতে? যেখানে ডাক দিচ্ছেন এখানে আপনি হাত দিতে পারবেন। এখানে আপনি ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখানে যেন সেই ভ্যালুটা এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে আমাকে রেজাল্টটা দেখাইতে পারে। বুঝা গেছে? জি ভাই, বুঝছি। এটা একটা অ্যাসাইনমেন্ট গেল। এরপরে বড় একটা অ্যাসাইনমেন্ট আছে। সেটা হচ্ছে ধরে নেন যে আপনি হোটেলে থাকতে গেছেন হানিমুনে, বুঝতে পারছেন? হানিমুনে গেছেন, এখন যেখানে যান না কেন, ঘুরতে যান যেখানে যান, সবচেয়ে বড় যেটা সমস্যা হয় সেটা হলো হোটেলের কস্ট। তো হোটেলের কস্টটা একটা ফ্যাক্ট। তো হোটেল ম্যানেজাররা চিন্তা করলো যে আমার হোটেলের লোকজনকে বেশি দিন কিভাবে রাখতে পারি, বিভিন্ন অফার দিয়ে আমি যেন আমার হোটেলে কাস্টমারকে বেশি দিন রাখতে পারি। ঠিক আছে? আপনার যেহেতু হোটেলের কস্টটা একটা প্রবলেম, এই জন্য আপনি বেশি দিন ঘুরতে পারেন না। তো যখন দেখলেন যে ওরা অফার দিচ্ছে হোটেলে, তখন আপনি বেশি দিন থাকার চিন্তা করবেন। তো সেই জায়গাতে হোটেলের একটা বাজেট ক্যালকুলেশন করতে হবে। হোটেলের একটা বাজেট আপনাকে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে? যে হোটেলের রুলসটা হচ্ছে যদি আপনি প্রথম একদিন থেকে 10 দিন পর্যন্ত থাকেন, প্রথম একদিন থেকে 10 দিন পর্যন্ত থাকেন, প্রত্যেক দিনের জন্য আপনাকে 100 টাকা করে দিতে হবে। খাতায় নোট করে রাখেন, এই কোশ্চেনগুলো কিন্তু ভেবেচিন্তে অ্যান্সার দিতে হবে। আবার এমন না যে কেউ একজন করছে, তার কোডটা আপনি নিয়ে আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিলেন। এটা লাভ কার? আমার লাভ আছে? আপনার লাভ। অ্যাসাইনমেন্ট জমা দিতে না পারলে সমস্যা নেই, চেষ্টা করেন। আপনাকে চিন্তা করার জন্য আমি একটা প্রবলেম জাস্ট থ্রো করতেছি, আপনি মাথা নিয়ে ঘামানোর একটা জায়গা পাচ্ছেন। আমি আপনাকে একটা জাস্ট প্রবলেম দিচ্ছি, প্রবলেমগুলো আপনি সলভ করার চেষ্টা করেন। ঠিক আছে? তখন আপনি বুঝতে পারবেন যে আপনার লজিক ঠিকঠাক আছে কিনা। তো সেকেন্ড অ্যাসাইনমেন্টের কথা যেটা বলতেছি সেটা হচ্ছে আপনাকে হোটেলের বাজেট, হোটেলের কস্ট আপনাকে ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন? হোটেলের মনে করেন যে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মধ্যে আপনাকে ওরা বলে দিছে যে আপনি যদি প্রথম একদিন থেকে 10 দিন পর্যন্ত 10 দিন থাকেন, তাহলে প্রত্যেক নাইটের জন্য আপনাকে 100 টাকা করে দিতে হবে। এই 100 টাকা ফিক্সড, প্রত্যেক রাতের জন্য আপনাকে 100 টাকা দিতে হবে। সেটা কখন? প্রথম একদিন থেকে 10 দিন। আপনি একদিনে যদি থাকেন তাহলে আপনাকে 100 দিতে হবে, 2 দিন যদি থাকেন তাহলে আপনাকে 200, 10 দিন থাকলে আপনাকে 1000 টাকা দিতে হবে। তার মানে প্রত্যেক রেগুলার নাইটের 100 করে দিতে হবে। হ্যাঁ 100 দিতে হবে। এরপরে তারা একটা পলিসি খাটাইছে, আপনাকে বলতেছে যদি ভাই আপনি 10 দিন থাকছেন, এরপরে 11 তারিখ থেকে যদি আপনি 20 তারিখ পর্যন্ত থাকেন, তাহলে পরের 10 দিনের জন্য আপনাকে প্রত্যেক নাইটের জন্য আপনাকে 20% ডিসকাউন্ট, আপনাকে 80 টাকা দিতে হবে। 80 টাকা দিলেই হবে, মানে 10% ডিসকাউন্ট, মানে 20% ডিসকাউন্ট দিল, আপনাকে 80 টাকা করে দিলেই হবে। বোঝেন নাই? বুঝতে পারছি ভাই। এরপরে আরো একটা অফার দিয়েছে, যদি ভাই আপনি 20 তারিখ থাকলেন, 20 তারিখ পর্যন্ত থাকলেন, আপনি যদি 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত থাকেন, তাহলে প্রত্যেক নাইটের জন্য আপনাকে 50% ডিসকাউন্ট, মাত্র 50 টাকা করে দিলেই হবে। আপনি 20 তারিখের পর আপনি যতদিন পর্যন্ত থাকেন, প্রত্যেক নাইটের জন্য আপনি 50 টাকা করে দিলেই হবে। তাহলে প্রথম 10 তারিখ পর্যন্ত 10 দিনের জন্য 100 টাকা, 10 তারিখের পর্যন্ত আপনি আরো থাকেন, তাহলে পরের 20 তারিখ পর্যন্ত আপনাকে 80 টাকা দিতে হবে। এরপরে 20 তারিখের পরে আপনি যতদিন থাকেন, প্রত্যেক নাইটের জন্য আপনাকে মাত্র 50 টাকা করে দিলেই হবে। এখন এখানে ইনপুট আপনি দিবেন। আমি আরো ক্লিয়ার করে বলি, এখানে এই যে এই জায়গাতে এখানে 3 লিখছি, এখানে আমি আপনাকে বলবো যে ভাই আমি 80 দিন থাকছি। যারা কি করে ওই হোটেলের যে সফটওয়্যারটা আছে, ওই সফটওয়্যারের মধ্যে ক্যালকুলেশনটা কিভাবে হবে? আপনি বললেন যে ভাই আমি 80 দিন থাকছি, তখন সে কি করবে? এখানে 80 শুধু ইনপুট দিবে, এই জায়গাতে 80 ইনপুট দিবে। আপনাকে এর ভিতরে গিয়ে অটোমেটিক্যালি সবকিছু ক্যালকুলেশনটা করে আমাকে বলতে হবে যে হ্যাঁ আমার এত টাকা হয়েছে। যখন এই 80টা ভিতরে ঢুকবে, ঢোকার পর সে চিন্তা করবে যে প্রথম 10 দিন এত টাকা হয়েছে, পরের 20 দিন এত টাকা হয়েছে, পরের 2 দিন থাকলাম এত টাকা হয়েছে। এরকম আপনাকে ক্যালকুলেশন করে আমাকে দিতে হবে। মানে অফার গুলো ভাই আমার ইঞ্জিনের ভিতরে বলে দিতে হবে, ইঞ্জিনের ফাংশনের মধ্যে ভিতরে। সব চিন্তা ভাবনা করে বলে দিতে হবে।
তাহলে বুঝতে তাতে পারছি কি ভাই। হয়, এখানে আপনি যতই ইনপুট দেন, এখানে যদি আপনি ইনপুট কত দেন, 1 দেন, এখানে যদি আপনি ইনপুট আমাকে 1 দেন, তাহলে রেজাল্ট কত আসবে? 100। 100। এখানে যদি আমি ইনপুট 11 দেই, তাহলে কত আসবে সেটা আমাকে লজিক বের করে দেখাইতে হবে। যদি আমি এখানে আবার 21 দেই, তাহলে কত আসবে, বা 12 দেই, তাহলে কত আসবে, এটা ক্যালকুলেশন করে আমাকে দেখাইতে হবে। আর একটা অ্যাসাইনমেন্ট আছে, কয়টা দিবেন ভাই? 3টা অ্যাসাইনমেন্ট। ভাই এটাই তো সেটা অনেক প্যারা হয়ে গেল। সেটা হচ্ছে যে আপনার কাছে আপনার ফেসবুকে অনেকগুলো ফ্রেন্ড আছে না? আছে ভাই। এখন আপনাকে বলা হলো যে ভাই, আমি যদি বলি যে এই নামের ফ্রেন্ডটাকে তুমি একটু খুঁজে বের করো, তো আপনি কিন্তু সার্চ দিয়ে সেটা বের করতে পারবেন, নাম ধরে সার্চ করলে আপনি বের করতে পারবেন, কিন্তু একই নামের অনেকে থাকতে পারে। হ্যাঁ, কিন্তু লজিকটা হচ্ছে এভাবে বিল্ড আপ করতে হবে যে আপনার ফ্রেন্ড লিস্টে মনে করেন যে 1000টা ফ্রেন্ড আছে, লজিকটা হচ্ছে যার নাম সব থেকে বড়, যার নামটা সব থেকে বড়, তাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তার মানে অনেকগুলা জিনিস কার মধ্যে রাখা যায় বলুন তো? অ্যারে অনেক ভাই। এর মধ্যে রাখা যায়। তার মানে আপনাকে এর মধ্যে একটা 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 করে সার্চ করে দেখতে হবে যে সবগুলোর থেকে কোন নামটা বড়। তাহলে আপনাকে একটা এরে নিতে হবে, এর মধ্যে আপনি 10টা 20টা বা 2টা নামই রাখেন, কিন্তু 2টা নামের মধ্যে আমাকে বলে দিতে হবে, আউটপুটে আমাকে দেখাইতে হবে যে ভাইয়া এই যে 2টা নাম আমি রেখে রাখছি, এই 2টা নাম থেকে এই এই নামটা বড়। এটা আমাকে ওই ইঞ্জিনের মাধ্যমে আমাকে বলে দেখাইতে হবে। বুঝা গেছে? ভাই এটা কি স্ক্রিনশট দিব না গিটে পুশ করব? গিটে পুশ করেন, এগুলা কাজে লাগবে। গিটে পুশ করেন, গিটে পুশ করে আমি যখন আপনাকে রান করে দেখাইতে বলবো, আপনার পিসি স্ক্রিন শেয়ার দিবেন, স্ক্রিন শেয়ার করে আমাকে রান করে দেখাবেন। আচ্ছা ভাই, আপনি যে লাস্ট যে অ্যাসাইনমেন্টটা দিলেন সেটাতে তো অ্যারে স্প্লিট মানে স্ট্রিং এর যে স্প্লিট যে একটা মেথড আছে সেটা ব্যবহার করতে হবে না? সেটা তো আমি মনে কিছু হয় না। বলতেছি না, আমরা কিন্তু স্ক্রিপ্ট যেগুলা আমি শিখাই নাই, এই 3টা প্রবলেম সলভ করার জন্য যেগুলো আমি শিখাইছি এর ভিতর থেকেই সলভ করা পসিবল, এগুলা দিয়ে সলভ করবেন। এর বাইরে কিছু দেওয়ার দরকার নেই, স্ক্রিপ্টে দেওয়ার কোনো দরকার নেই। আমি যে প্রবলেমগুলো এখনো পর্যন্ত যেভাবে লজিকগুলো শিখাইছি, ফাংশন যেগুলা, ইফ ইলস কন্ডিশন, ফর লুপ যেগুলো শিখাইছি, এগুলার ভিতর দিয়েই এই জিনিসগুলো সলভ করা সম্ভব, এবং এগুলা দিয়ে সলভ করবেন। বুঝা গেছে? জি ভাইয়া।